এখনো তো বড় হইনি, আমি ছোট আছি, ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে, বাবার মতো হলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ ফাদার্স ডে। সেই উপলক্ষে আমাদের এই যে পরিস্থিতি, এই সময় দাঁড়িয়ে হঠাৎ করে ইচ্ছে হলো লাইভে আসতে। না, হঠাৎ করে নয়। আপনারা হয়তো ভাববেন যে আপনারা তো আগে থেকে শিডিউল করে রেখেছিলেন, পোস্টারও দিয়েছেন। হ্যাঁ, পোস্টারও দিয়েছিলাম, সবই করেছিলাম, কিন্তু ওই হঠাৎ করে কি করব এই সময় দাঁড়িয়ে। হাজার মন খারাপ, মন ভালো করার খবর, মন খারাপ করার খবর, সবের মাঝখানে লাইভে আমরা যারা অন্তত শিল্প সংস্কৃতি চর্চা করি তাদের কাছে এগুলি হচ্ছে বাঁচার অঙ্গ, আমাদের রসদ, আমাদের কবিতা, আমাদের যাপন, আমাদের গান, আমাদের জীবনের নিত্যদিনের সঙ্গী। তো সেইগুলোকে ভর করে আমরা বাঁচতে চাই। সেই কারণেই এই ঘরোয়া অনুষ্ঠানগুলো, যারা আমরা ওই মঞ্চের কালো কালো মাথাগুলো দেখতে পাচ্ছি না এখন অনুষ্ঠানের না হওয়ার কারণে মঞ্চের ওপার থেকে, তার জন্যই ভাবলাম যে ফেসবুকে অন্তত আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করার একটা মাধ্যম ফেসবুক, এটাকে ব্যবহার করি আমরা। তাই উঠলো বাই তো লাইভে যাই। আমাদের সাথে, মানে আমাদের ঐকতান পরিবারের সাথে আজকে দুই প্রজন্মের দুই বাচিক শিল্পী রয়েছেন। আমাদের স্নেহভাজন দুজন, আমাদের প্রণম্য ব্যক্তি অমিত চক্রবর্তী। অমিতাবু, আপনাকে নমস্কার, স্বাগত আমাদের উঠলো বাই লাইভ যাই অনুষ্ঠানে। সাথে রয়েছে নমস্কার। আহ, সাথে রয়েছে আহ তানিয়া, তানিয়া মিদ্দা। তানিয়া, দেখে মনে হচ্ছে, হ্যাঁ ওটাই। আহ, আজ ফাদার্স ডে, এই দুই প্রজন্মের দুজন মানুষ আমাদের সাথে রয়েছে, অমিতবাবু এবং তানিয়া। আমরা কথা বলবো, আড্ডা দেবো, ঘরোয়া ভাবে আড্ডা দেবো। ওই যে যেমন ভাবে আমাদের ট্যাগলাইন উঠতো বাই তো লাইভে যাই, সেইভাবে চলে এসেছি আমরা। কথা, গল্প এসব চলে আসবে, চলবে। আম, একটু গল্প নিয়ে শুরু করি অমিতাবু। শুরুতে একটা কবিতা দিয়ে শুরু হোক, তারপর গল্পতে ফিরে যাবো। আচ্ছা, আহ, তুমি প্রথমেই যেটা বললে কৌশিক, আমি প্রথমে একটা কথা বলে দিই, ওই বাবু বাবু করলে আড্ডাটা জমবে না, অমিত দা করে দাও, তাহলে একদম দেখবে একদম। আড্ডাটা করতে দিতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে যে হ্যাঁ মানে আহ, আজকে পিতৃ দিবস, এবং একই সঙ্গে আজকে উদ্বাস্তু দিবসও। যারা নিজেদের ভিটেমাটি ছাড়া হয়ে অন্য জায়গায় গিয়ে বাস করতে বাধ্য হয়, তাদেরকে অনেক দুঃখ কষ্ট, জীবনের অনেক সংগ্রাম অতিক্রম করতে হয়। সুতরাং সেই রকম বহু মানুষ, মানে আমরা যে দেশে যে রাজ্যে আছি, সেই রাজ্যেও বহু মানুষ এই স্বাধীনতার সময় থেকে উদ্বাস্তু হয়ে থেকেছেন। এবং আমাদের এপার ওপার বাংলায় এই উদ্বাস্তু নিয়ে একটা সমস্যা রয়েছে, কিন্তু তবু যারা এই জীবন যাপন করেন এবং জীবনের কাঠিন্যগুলোকে অতিক্রম করে যান, তাদেরকে, তাদের জন্য রয়েছে আমাদের শ্রদ্ধা এবং তাদের জন্য রয়েছে সমবেদনা। তারা তাদের জীবন সুস্থভাবে বাঁচুন। আসলে সকলেই আমরা এই মুহূর্তে খুব কঠিন একটা সময়ের মধ্যে রয়েছি, যে সময় অতিমারি আমাদের সকলকে আক্রান্ত করে ফেলেছে। আমরা পরস্পর পরস্পরের আহ সঙ্গে সামনাসামনি দেখা করতে পারছি না। মানে বন্ধুকে জড়িয়ে ধরে বন্ধুর গায়ের ঘামের গন্ধটাও একটা কিন্তু ভালো লাগা, এটা পাওয়া, তো সেইটা থেকে আমরা বঞ্চিত এখন। এই যে পরিস্থিতি, তার মধ্যেই এই শুরুতেই কৌশিক তুমি বললে যে তবু আমরা একটু নিজেদেরকে ভালো রাখবো, সঙ্গের কিছু মানুষকে কিছুক্ষণ ধরে ভালো রেখে যদি তার মনটাকে ভালো রাখতে পারি, কারণ মনের সঙ্গে শরীর ভীষণ অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মনটা ভালো থাকলে সে অনেক কিছু লড়ে দিতে পারে। সেই আয়োজন, এবং এই আয়োজন করার জন্য শুশুনিয়া ঐকতানকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং আমাকে এই আড্ডায় ডাকার জন্য ধন্যবাদ জানাই। সঙ্গে রয়েছে তানিয়া। তানিয়া একেবারেই আমার কন্যা সম প্রায় বলা যেতে পারে, কিন্তু তবু আমরা সকলেই বন্ধু। আমরা একসঙ্গে আড্ডা দেবো আজকে সন্ধ্যেটা, ওই কবিতায়, কথায়, গানে, এইভাবেই চলতে থাকবে। শুরু করি। যেহেতু পিতৃদিবস, বাপি মানে আমি আমার বাবাকেও বাপি বলে ডাকি, সেই মর্মে একটি লেখা আমার। তোমার দেখানো পথ ধরে হাঁটা শুরু, তারপর একদিন পথ বাড়ে, ছাড়ে, বাঁকে। তুমি আছো, তাই আজও নির্ভয়ে ভুল করতে পারি। ভুলই তো করি ক্রমাগত, ভুলে 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 যাই। গুরুত্বপূর্ণ হওয়া ভালো, তবু তার চেয়ে গুরুত্বপূর্ণ ভালো হওয়া। এ তোমার জীবনের বাণী, আমিও বলেছি তা জনে জনে। কিন্তু এ জন্মে তোমার মতো দায়িত্ববান, নিয়মনিষ্ঠ, ভালো বাবা ও মানুষ হতে পারলাম কই। তবু তোমার ছাত্র আমি, শিখিয়ে চলো, শিখিয়ে চলো এ জন্মে ও জন্মান্তরে। তোমার কান্না আমি একদিন মুছে দেব, দেখো। আমরা সকলে যেন
বাবাদের সঙ্গে থাকতে পারি, তাদের চোখের জল যেন মুছতে পারি। তা আমরা যখন বড় হয়েছি তারা কোলে পিঠে আমাদের মানুষ করেছেন, এবং আমাদের শৈশব আমরা নির্ভয়ে অতিক্রম করেছি, কৈশোর অতিক্রম করেছি। এইভাবে জীবনটা এগিয়েছে। যাদের 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 পিতা নেই, চলে গেছেন, তাদের সত্যিই খুব কষ্টের সেটা। কিন্তু যাদের আছেন তাদের যেন সেই পিতাকে আমরা যেন, বাবাকে যেন আমরা সেই মূল্য দিতে পারি, সেই আদরটা দিতে পারি যে আদর ছোটবেলায় আমরা তার কাছ থেকে পেয়েছিলাম। এটাই কামনা। একদমই ঠিক বলেছো অমিতদা, মানে ব্যাপারটা তাই। বাবারা অনেক কথা বলে না, আমাদের অব্যক্ত রেখে তাই। বাবার ওই গাছের মতো আমাদের ছায়ায় আগলে রাখে, কিন্তু একদম একদম। কোনো কথা বলে না। একই কথা রেখে আমি তানিয়ার কাছে যাব। তানিয়া, আম, তুমি এই সময় দাঁড়িয়ে কেমন আছো প্রথমে এটা বলো, তারপরে তোমার কবিতা দিয়ে তোমার সময় যাপন কেমন ভাবে কাটছে সেটা গল্প শুনবো, আর আজ স্মৃতি দিবস সেটা নিয়েও শুনবো। প্রথম কথা হচ্ছে যে এখন যে অবস্থা, এক্ষুনি স্যার বললেন যে মানে এই অতিমারিতে প্রচন্ড খারাপ না, অবস্থা। অমিত দা, অমিত দা, অমিত দা, স্যার চলবে না, অমিত দা। ওসব চলবে না, আড্ডাতে দাদা বলতে হবে। আচ্ছা, আড্ডায় অমিত দা বলতে হবে, চলো। এবং আপনি আপনি নয়, একেবারে তুমি। কৌশিক সঙ্গে সঙ্গে বুঝে গেছে, দেখো। প্রচন্ড ফ্রাস্ট্রেটেড আমরা, মানে প্রচন্ডই ফ্রাস্ট্রেটেড। মানে আমরা যখন কলেজে যাই, শেষের আড্ডা, বন্ধুদের সাথে আড্ডা, তারপরে ঘরে আসা, একটা শিডিউল টাইমটা আমরা কাটাই। তো একটা ব্যস্ততার মধ্যে থাকি, তো বোঝা যায় না কি করে সময়টা পেরিয়ে যায়। এবং এই যে 4টে বছর আমার কলেজের পেরিয়ে এলো, আমি বুঝতেই পারিনি কি করে 2017 থেকে 21-এ পড়ে গেলাম আর কি। মানে এত ভালোভাবে দিনগুলো কেটে গেছে। তো হুট করে এই যে কোভিড চলে এলো, আমরা ঘরে বন্দি হয়ে গেলাম। তারপরে এই যে সকলের সাথে ডিট্যাচ হয়ে যাওয়া, বন্ধুদের সাথে শুধুমাত্র ফোনে কথা বলা, বা বাড়ি থেকে না বেরোনো, কারোর সাথে আর মানে সেরকম ভাবে যোগাযোগ না থাকা, এগুলো খুব মানে ফ্রাস্ট্রেটিং আর কি। মানে প্রচন্ড পরিমাণে অবসাদে নিয়ে চলে যাচ্ছে মানুষকে আর কি। তো অনেক মানুষকেই দেখেছি যে এর মধ্যেই আর কি অন্য পথ বেছে নিয়েছে, অনেকে সুইসাইড করেছে, কিন্তু যেটা করা উচিত নয় মানুষকে আর কি। এই এই যে লাইফটার উদ্দেশ্য সেটাই, মানুষকে একটু মজা দেওয়া, মানুষ যাতে আর একটু ভালোভাবে বাঁচতে পারে, মানে আমাদের কথা শুনে বা নিজেরা আরেকটু কোনো ক্রিয়েটিভ জিনিসপত্র করে যাতে বাঁচতে পারে, সেটাই তো উদ্দেশ্য। তো যেটা এই কোভিডে খুব দরকার আর কি। তো এই সময়টাতে আমার খুব খারাপ যাচ্ছে। মানে অনেকের হয়তো আরো খারাপ যাচ্ছে, সামনেই ইয়াস গেল, আরো অনেক মানুষ, অনেকের ঘর চলে গেছে, অনেকের বাচ্চা মারা গেছে, অনেকের কোভিডে অনেক অনেক প্রিয়জনকে হারিয়েছে। আমার রিসেন্টলি আমি আমার দাদু, আমার পিসি ঠাম্মাকেও কোভিডে হারিয়েছি। তো মানে খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট গেছে, ভাবতে পারা যায় না দিনগুলো, কিন্তু কাটাতে হচ্ছে আর কি। মানে অনেক মানুষ চলে যাচ্ছে, অনেক যাচ্ছে, কাটাতে হচ্ছে। ইভেন আমার বাবাও আর কি মানে এখন বাড়িতে নেই। বাবা যেহেতু ইঞ্জিনিয়ার, বাবাকে হুগলিতে বাবা থাকেন এখন পোস্টিং, তো বাবাকে সেখানে থাকতে হচ্ছে। আজকে ফাদার্স ডে, বাবাও নেই, বাবা সেখানে। তো এরকম চলছে আর কি। খুব একটা ভালো যে যাচ্ছে তা নয়। তো বাবা প্রসঙ্গে আমি মানে বাবা যেহেতু যে ফাদার্স ডে, তাই জন্য একটা কবিতা আমি শোনাচ্ছি, রিয়াজ এফ রহমানের। বাবা মানে শাসন বারণ, বাবা ভয়ের বাসা, বাবা মানে আড়ালে থাকা নীরব ভালোবাসা, বাবা মানে বট বৃক্ষ নিদাগ সূর্য তলে, বাবা মানে সবুজ ছাতা হঠাৎ বৃষ্টি এলে, বাবা মানে নির্ভরতা নিরাপত্তার চাদর, বাবা মানে ঘুমিয়ে গেলে গোপনে চুমু আদর। দারুণ দারুণ। বাবাদের তো কোনো সংজ্ঞায়, কোনো আহ, ব্যাখ্যায় ব্যাখ্যা করা যায় না। বাবারা বাবাই পায়, এটা ছাতা, বাবা বড় কথা বলতে মানে এদেরকে ব্যাখ্যা করা সত্যি যায় না। সত্যি যায় না, সেটাই। আমার মা রিসেন্টলি বাবাকে হারিয়েছে, মানে মায়ের বাবাকে হারিয়েছে। আমার দাদু মারা গেছেন রিসেন্টলি। কিন্তু আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো আমার মা রিসেন্টলি আমার দাদুকে হারিয়েছেন। তো সেই সময় মাকে আমি কাছ থেকে দেখেছি যে মানে দাদু যে খুব যে সচল ছিলেন তা নয়, কিন্তু অথচ দাদু চলে যাওয়ার পর মায়ের অবস্থাটা মানে মাথার উপর থেকে ছাদ চলে যাওয়ার মতো, এত বছর পরেও। বাবা বাবাই হয়, বাবা মা এরা বাবা মাই হয়। বুঝতে পারছি, নিশ্চয়ই। আহ, আচ্ছা অমিত, কথা প্রসঙ্গে আসছিল। আমার একটু ইন্টারনেটটা ঝামেলা করে, যার জন্য একটু অফ হয়ে গিয়েছিল। ও ঠিক সুন্দর আছে, এটা চলতে থাকবে। শোনালো। এরকম ইন্টারনেটের সমস্যা চলতে থাকবে। উঠলো ভাই লাইভে যাই, হবে ঘরে থেকে আমাদের এইভাবে চলতেই থাকবে। চলুক সবকিছুই, তার মাঝখানে আমাদের
কবিতা চলবে, আড্ডা চলবে। আচ্ছা অবিদ্যা, মানে অনেকে জানতে চাইবে, আমরা যারা এই চর্চা করি বা তুমি যেরকম চর্চা করছো দীর্ঘদিন ধরে, এত বছর ধরে কবিতার সঙ্গে যাপন করছো, আচ্ছা তোমার নিজেও তুমি একজন লেখক, লেখালেখি করো, তোমার লেখাটা ঠিক শুরু হয়েছিল আচ্ছা তো পাঁজি দেখে ঠিক শুরু তো হয় না, তাও শুরুটা হয়েছিল ঠিক কিভাবে, কবে থেকে হয়েছিল, হুম। কিভাবে, একটু যদি শুরু গল্পটা আমরা শুনি। হ্যাঁ, সেই শুরু বিষয়টা হচ্ছে যে আহ প্রথমত কবিতা প্রতি একটা ভালোবাসা আমার প্রথম শুরু হয়, সেটা যখন আমি লিখতে পারি না, পড়তে পারি না, হুম। এত ছোট, সেই সময় আমার মা মুখে মুখে আমাকে প্রচুর কবিতা ছড়া শোনাতেন। সেই সময় এমন কিছু কবিতা ছড়া আছে যেগুলো পরবর্তীকালে কোনোদিন আমার কিন্তু পাঠ্যের মধ্যে ঢোকেনি, কিন্তু সেগুলো এখনো আমার মুখস্থ আছে। আমার মা খুব উচ্চ শিক্ষিতা কেউ ছিলেন না, একটি পরিবারের একেবারে বড় বউ, খুব দায়িত্ব সম্পন্ন, এবং তবু কবিতার প্রতি তার যে টান, সেই টান আমাকে একেবারে কবিতার দিকে নিয়ে এসেছে। এবং আমি প্রথম আবৃত্তি করি স্কুলে, যখন ক্লাস 4-এ পড়ি, সেই সময় স্বাধীনতা দিবসে। যখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমি, সেই সময় ভারত প্রথমবার বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। তখন স্কুল থেকে আমাকে বলা হয় একটি সেই বিষয়ক লেখা জমা দিতে স্কুল ম্যাগাজিনে। সেটাই ছিল আমার প্রথম প্রকাশিত লেখা, ওই ভারতের বিশ্বজয়, ক্রিকেটে বিশ্বজয় বিষয়ক গদ্য প্রবন্ধ। উচ্চ মাধ্যমিকে যখন পড়ি তখন প্রথম কবিতা লিখি। প্রথম যে কবিতাটি প্রকাশিত হয় সেটিও একটি নাট্য দলের। আমার বাবা থিয়েটারের অভিনেতা ছিলেন, এবং মজার কথা হচ্ছে আমার বাবার শেষ মঞ্চ অভিনয় এবং আমার প্রথম মঞ্চ অভিনয় একই নাটকে, 1990 সালের 1 জানুয়ারি কলকাতার গিরিশ মঞ্চে। তো সেই ইয়েতে সেই পর্বে ওই বাবার নাট্য দলেরই সুভিনিরে প্রথম আমার ওই গদ্য পদ্য প্রবন্ধ নামে একটি কবিতা ছাপা হয়। এরপর থেকে লেখালেখির একটা নিয়মিত অভ্যাস হয়, এবং 89-90 সালের পর থেকে, গ্রাজুয়েশনের পর থেকে একেবারে পুরোপুরি এটাতে মেতে উঠি। মানে আমরা যে প্রজন্মের মানুষ, সেই প্রজন্ম বয়ঃসন্ধিতে ওই 18-19 যখন যৌবনটা আসছে, তখন 3টে কাজ করতো। এক হচ্ছে লিটল ম্যাগাজিন করতো, 2 হচ্ছে থিয়েটার করতো, গ্রুপ থিয়েটার, আর 3 প্রেম। আমরা 3টেই করেছি। তো এই যে এইভাবে বড় হওয়া, এই তার ফলে কি সবার সঙ্গে মেশা, এবং তার ফলে আস্তে আস্তে এর সঙ্গে সঙ্গে সাহিত্য সংস্কৃতি জড়িয়ে গেছে। এরপর আমি পত্রিকা সম্পাদনায় যুক্ত হই। 90 সালের পর থেকে পত্রিকা সম্পাদনা করি। আগে একটি পত্রিকা সম্পাদনা করতাম, তারপরে 96 সাল থেকে প্রব্রজ্জা নামে একটি পত্রিকার সম্পাদক মন্ডলী আমি সদস্য, যার এখন 25 বছর পূর্তি হচ্ছে। এইভাবেই যেহেতু এই পত্রিকার সম্পাদনায় যুক্ত ছিলাম, সমস্ত বড় লেখক লেখিকার সঙ্গে যোগাযোগ করতে হতো। সেই সুবাদে প্রচুর শিখেছি, জেনেছি, এবং নিজের লেখারও উন্নতি হয়েছে। কোথায় খামতি বুঝতে পেরেছি, নিজেকে শুধরেছি। প্রথম দিকের লেখাগুলো এখন দেখলে মনে হয় যেন মানে পাতেই দেওয়া যাবে না, নিজেরই অসহ্য লাগে, কিন্তু সেগুলো খুব গুরুত্বপূর্ণ স্টেপ, ওগুলো ছিল বলেই পরেরটা এসেছে। ওটা ছিল বলে আজকের আমিটা তৈরি হয়েছে। একেবারে তাই। বিরাট কোহলি আজকে বিরাট কোহলি 10 বছর পূর্ণ হলো ক্রিকেটের। ঠিক 20 জুন 2011-এ বিরাট কোহলি প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল। আজ তার 10 বছর পূর্তি। আজকে বিরাট কোহলি একটা ব্যাপার, কিন্তু সেদিন বিরাট কোহলিকে তো কেউ চিনতো না, বা ফার্স্ট ইনিংসে বা ফার্স্ট সিরিজে সে খুব একটা ভালো পারফর্মও করেনি। তাতে কিছু যায় আসে না, খেলাটা চালিয়ে যেতে হবে, এই আর কি। একদমই তাই। আচ্ছা অমিত, এই কথা শুনতে গিয়ে মনে পড়েছে, মানে খুব জানতে ইচ্ছে করছে, অনেকেই তো মানে এই যখনই মানে পত্রিকা সম্পাদনের কথা বলছি, নাটকের কথা বলছি, থিয়েটার করার কথা বলছি, তখন বারবার একটা কথা, এইসব তো ঘরের কি বনের মোষ তাড়ানো, রিল ম্যাগাজিন করতে গেলে কতগুলো শুনতে হয়। তো এগুলো কিভাবে হ্যান্ডেল করতেন সেই সময়? হ্যাঁ, বিষয়টা হচ্ছে প্রথমত আমার ভাগ্যটা খুব ভালো। আমি গ্রাজুয়েশনের পরে সে সময় কস্টিং পড়া শুরু করি। তার ইন্টারমিডিয়েটের মানে ফার্স্ট যে সেমিস্টারটা সেটা ক্লিয়ার করি। ইতিমধ্যে এত বেশি এদিকে ঝুঁকে পড়েছিলাম যে ওদিকের আর আগ্রহ ছিল না। কিন্তু বসে থাকিনি। অদ্ভুত বিষয় হচ্ছে আমার বসে থাকা হয়নি। তারপরে পরেই আমি একটা মানে আমার বায়োলজি খুব প্রিয় সাবজেক্ট ছিল, যদিও আমি গ্রাজুয়েশন করেছি কমার্সে, কিন্তু তার আগে আমি হায়ার সেকেন্ডারি অব্দি সায়েন্স পড়েছি। আমার গ্রাজুয়েশন বায়োলজি খুব প্রিয় সাবজেক্ট, তার নলেজটা মোটামুটি ছিল। সেই নিয়ে আমি বছর দেড়েক প্রথমে ওই কস্টিং এর সুবাদে কস্ট অডিট করেছি কিছুদিন, তারপরে আবার 6 মাস মতো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর কাজ করেছি। ইতিমধ্যেই চাকরির পরীক্ষা দিয়েছিলাম, এই যেগুলো সরকারি পরীক্ষা হয়, সরকারি চাকরির পরীক্ষা। সেই পরীক্ষা দুটো একসঙ্গে লেগে যায়, রেলের এবং স্টেট
তার ফলে বসে থাকতে হয়নি, সেই জন্যই বাড়িতে খুব একটা কিছু বলতে পারেনি, অথচ দিনরাত ওই করে বেরিয়েছি আর কি। আমি যেখানে থাকতাম সেখান থেকে দূরেই বন্ধু বান্ধবরা ছিল, রেগুলার সাইকেল নিয়ে সকালবেলায় চলে যেতাম, সারা সকাল নানা রকম একেবারে দেশ উদ্ধার করে ফিরতাম, আবার খেয়ে দিয়ে বিকেল বেলায় যেতাম, গিয়ে আবার রাত্রিবেলায় আসতাম, এরকম দিনের পর দিন গেছে সে সময়। সে সময় বন্ধু বান্ধবও প্রচুর ছিল এবং তারা অনেকেই এই সংস্কৃতি জগতের মানুষ, এবং তাদের সঙ্গে বন্ধুত্ব আমার এখনো চির অমলিন আর কি বলা যেতে পারে। একেবারে এই উঠলো বাই, একদম উঠলো বাই ব্যাপারটাই ছিল, এবং ওই জন্যই এই তোমার এই নামকরণ আজকের অনুষ্ঠানে উঠলো বাই তো লাইভে যায়, এটা আমার ভীষণ ভালো লেগেছে। কেননা এখনকার সময়টাকেও সেটা ধরা একদিক দিয়ে, আমরাও মনের প্রাণে কিন্তু ওই রকমই, যে আমাদের যেটা ভালো লাগে সেটা আমরা করবো, তো বাই উঠেছে করবো, একেবারে তাই। লাইভ করতে ইচ্ছে করেছে, লাইভ করছি, এই আর কি। যে বন্ধুরা সঙ্গে আছেন আমি দেখতে পাচ্ছি কয়েকজনের কমেন্টস উঠে আসছে তলায় মাঝে মাঝে, তাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, তারা আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে সহ্য করছেন, আমাদের আড্ডা নিশ্চয়ই উপভোগও করবেন তারা। আমরা চেষ্টা করবো যাতে উপভোগ করেন, এবং আপনাদের ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে থাকুন। নিশ্চয়ই নিশ্চয়ই, যারা আছে তাদের ধন্যবাদ, যারা থাকবো বলেও থাকতে পারেন তাদেরকেও ধন্যবাদ। আর এরপরে তানিয়ার কাছে যাবো। তানিয়া, তোমারও শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? যেটা অমিতদার কাছ থেকে শুনছিলাম, তোমারও তুমি যে কবিতাকে ভালোবাসো বা কবিতা নিয়ে চর্চা করার চেষ্টা করো, লেখালেখি করো, তোমার শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? আমি যখন খুব ছোট আর কি, মানে আমার মা খুব ভালো আবৃত্তি করেন। আমার দাদু মাকে শিখিয়েছেন, তো মা প্রচুর স্টেজ পারফরমেন্স করেছে, প্রচুর প্রাইজ পেয়েছে। তো আমি যখন ছোট ছিলাম মায়ের খুব ইচ্ছা ছিল যে যেহেতু মা খুব ভালো আবৃত্তি করে, মাকে সবাই নন্দিতার মানে আবৃত্তির নন্দিতা বলে চিনতো, মায়ের নাম নন্দিতা রায়। তো মাকে যদি চিনতো, জন্য মা চাইতো যে আমাকেও সবাই ওই নন্দিতার মেয়ে খুব ভালো আবৃত্তি করে এরকম ভাবেই চিনুক। তো ছোটবেলা থেকে দাদু মা এরাই আমাকে মানে মেনলি আবৃত্তির হাতে খড়ি আর কি, আমার দাদু আর মায়ের কাছে, আমার চর্চা দাদু মা এদের কাছে, এরা আমাকে তৈরি করেছে বলতে গেলে প্রায়। তো আমি যখন ছোট ছিলাম স্কুলে পারফর্ম করতাম, প্রাইজ পেতাম, ভালো লাগতো, আসতাম। অনেক কবিতা না বুঝে করেছি, অনেক কিছু বুঝে করেছি, মানে ছোটদের কবিতাগুলো বুঝতাম, বড়দের কবিতা বুঝতাম না, না বুঝেই করতাম। দাদু যেমন ভাবে শেখাতো তেমন ভাবে করতাম। তো যখন আস্তে আস্তে বড় হলাম, আমি আমার প্রথম স্কুলিং খড়গপুরে, মানে আমার মা বাড়ি খড়গপুরে, আমার প্রথম স্কুলিং শুরু হয়। তো তারপর আমি আমার বাড়ি এখন বারুইপুরে চলে আসি। তো চলে আসার পর আমার কবিতার চর্চাটা প্রায় বন্ধ হয়ে যায়, মানে একদমই প্রায় বন্ধ হয়ে যায়। তো তারপর থেকে খুব একটা বেশি ইন্সপিরেশনও পাইনি যে কর, ভালো লাগছে বা তোর গলাটা খুব সুন্দর, এরকম কেউ কিছু বলেনি, বা একটা পড়াশোনার চাপে পুরো বন্ধ হয়ে গেছিল প্রায় বলতে। তো সেই দিক থেকে আমার কবিতাটা বলা একদম বন্ধ হয়ে গেছিল। তারপর যখন আমি মানে আস্তে আস্তে বড় হলাম, আমি নাচ করতাম, আগে ক্লাসিক্যাল করতাম ওড়িশি, সেটাও বন্ধ হয়ে গেল। তো এই যখন আস্তে আস্তে সবগুলো বন্ধ হয়ে যেতে থাকলো, তখন খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়লাম যে সবাই কিছু না কিছু পারে, আমি একেবারে কিছু পারি না, মানে আমার কোনো গুণ নেই। মানে একসময় এটা ভাবতে শুরু করলাম যে আমার কোনো গুণ নেই। তখন আমি শুরু করলাম যে ঠিক আছে, আমার যদি গলা নাও থাকে, আমি যদি ভালোভাবে বলতে নাও পারি, তবুও আমি চেষ্টা করবো। মানে আবৃত্তি এমন একটা জিনিস যেটাতে নিজেকে এক্সপ্রেস করা যায়। বিভিন্ন রকম কবিতাগুলো আমরা যখন পড়ি, পড়ে বুঝে নিজেকে এক্সপ্রেস করাটাই আবৃত্তি। তো আমি তখন মানে চেষ্টা করলাম নিজের মতো করে বলবার। মাকে বলতাম যে কোথায় ভুল হচ্ছে তুমি একটু বলে দাও, একটু ধরিয়ে দাও। মা মাঝে মাঝে ধরিয়ে দিত। তো এরকম ভাবে করতে শুরু করলাম। তারপরে আমার কলেজের বন্ধুরা ছিল, গ্রুপ ছিল, তো সেখানে ওরা খুব প্রেজ করতে থাকলো যে তোর গলাটা খুব সুন্দর, তুই আবৃত্তি খুব ভালো করিস। ইভেন এই যে লাইভের ব্যাপারে অঙ্কিতাই আমাকে বেশি ইন্সপায়ার করে যে তুই কর কর, এরকম একটা ব্যাপার। তো অঙ্কিতা, অঙ্কনা এরা আমার কলেজের বন্ধু, তো এরা 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 খুব ইন্সপায়ার করেছে। আর বাড়ির লোক তো রয়েছে যে কর, কিছু না কিছু কর। মা এখনো বলে তুই নাচটা স্টার্ট কর, আবার কোনো বয়স হয় না শেখার কিছু আর কি। তো সেই দিক থেকে মানে এই এতগুলো ইন্সপিরেশন পাওয়ার পর থেকে আমি আবার নতুন করে শুরু করি আবৃত্তি করা, বা আমার নিজের জাস্ট এক্সপ্রেশনটা এক্সপ্রেস করি, আমি যেটা ভালো লাগে সেরকম ভাবে করি। মানে আমি যেভাবে বুঝছি, আমার ফিলিংস যেভাবে আসছে সেভাবে আমি নিজেকে ব্যক্ত করি আর কি আবৃত্তিতে। আর লেখালেখি বলতে আমার হাত মানে একদমই কাঁচা হাত, মানে যখন যা মনে আসে সেইগুলো লিখি আর কি। তো দু একটা জিনিস লিখেছি। একদম লেখা শুরু আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন থেকে একটা দুটো ছোট ছোট কবিতা বা এই লিখতাম, সেসব আর মানে হারিয়ে গেছে, সেসব আর কাছে নেই আর কি। সেই সময় স্কুলে আমার ম্যাম ছিলেন চৈতালি ম্যাম বলে, উনি খুব আর কি এনকারেজ করতেন যে লেখো, ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, মানে ভালো হোক আর না হোক উনি বলতেন যে ভালো হচ্ছে, লেখো, লেখা চালিয়ে যাও।
তো এইভাবে লেখালেখি শুরু আর আবৃত্তি শুরু। বুঝতে পারছি। তাহলে এখন একটা লেখা শুনি। একদম। রিসেন্টলি লিখেছিলাম একটা, তো ওটাই শোনাচ্ছি। নিশ্চয়ই। এটা হচ্ছে একটা মানে চিঠি আকারে লেখা, মানে একজন গৃহবধূ, এতদিন গৃহবধূ ছিলেন, তো এখন তিনি লিখছেন তার স্বামীকে একটা চিঠি, যে মানে তিনি তার মানে এতদিন যেগুলো কেটে কাটিয়ে এসছেন, হঠাৎ করে তিনি প্রতিবাদ করছেন, মানে তার মানে সঙ্গে হয়ে যাওয়া অন্যায় বা তার সঙ্গে যেগুলো হওয়া উচিত ছিল না তার বিরুদ্ধে উনি প্রতিবাদ করে একটা চিঠি লিখছেন। ইতি নন্দিনী লেখাটার নাম। শ্রীচরণ শ্রী তন্ময়। আমি নন্দিনী মিত্র। হ্যাঁ, তোমার অর্ধাঙ্গিনী নন্দিনী। তোমাকে কিছু বলবার উদ্দেশ্যে এই চিঠি। সামনেই হয়তো বলতে পারতাম, কিন্তু মনে হলো একটা চিঠি লিখি তোমাকে। যদিও আমি সকলের কাছে এই নামে পরিচিত নই, যতদিন ছাত্রী ছিলাম ততদিন স্কুল ও কলেজের গণ্ডির ভিতরই কেবল পরিচিত ছিলাম নন্দিনী নামে। আসলে কি জানো তন্ময়, ছোটবেলায় মা, ঠাকুমা, দিদিমাদের মুখে শুনতাম মেয়েরা নাকি এক প্রকারের তরল, যার নিজস্ব কোনো আকার নেই। যে পাত্রে রাখা হয় সেই আকারই তার পরিচয়। তাই জীবনের প্রথমার্ধে ছিলাম কল্যাণ রায়ের মেয়ে নন্দিনী, তারপর দ্বিতীয়ার্ধে হলাম তোমার স্ত্রী নন্দিনী মিত্র। কিছু বছরের মধ্যেই আমি তোমার স্ত্রী হওয়ার সাথে সাথে পরিচিত হতে থাকলাম তিতির ও তিতাসের মা হিসেবে। যদিও এই প্রত্যেকটা পরিচয় আমাকেই নির্দেশ করে, কিন্তু কোথাও গিয়ে যেন আমি এই পরিচয়গুলোর মধ্যে আস্তে আস্তে আমার আমিটাকেই হারিয়ে ফেলেছি। যে আমিটা একান্ত আমার একার, যে পরিচয়টায় শুধু আমাকেই বোঝায়, কারো মেয়ে, কারো বউ, কারো মা হিসেবে নয়। তাই জীবনের শেষার্ধে এসে নিজের পরিচয় খুঁজতে বেরোলাম। আজ এত বছর পর জীবনের গধূলি লগ্নে এসে মনে হলো, সত্যিই তো আমি কে? কল্যাণ বাবুর মেয়ে, তন্ময় বাবুর স্ত্রী, তিতির তিতাসের মা। এর বাইরে গিয়ে আমার পরিচয়টা কি? এই সংসারে আমার ভূমিকা কি? আমি সাহিত্যে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছি, কিন্তু সেসব আজ কোথায় গেল? আমি একসময় আবৃত্তি করতাম, স্কুল কলেজে লোকে এক ডাকে চিনতো আমায় আবৃত্তির নন্দিনী হিসেবে। কিন্তু বিয়ের পর তুমি আমার গুণগুলোর কথা জানতেও চাইলে না। জানো, সেদিন আমার খুব খারাপ লেগেছিল, যেদিন পাড়ার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে আমি আফ্রিকা কবিতাটা করেছিলাম। সকলের কাছে প্রশংসা পেয়েছিলাম, একমাত্র তোমার কাছ থেকে ছাড়া। সেদিন ঘোষবাবু তোমায় বলেছিলেন, আপনার গিন্নি তো দারুণ আবৃত্তি করেন মশাই, দারুণ ট্যালেন্টেড তো। তার প্রত্যুত্তরে তুমি বলেছিলে, আরে ছাড়ুন তো, এ আর এমন কি, ও ঘরে বসে কোনো কাজ না থাকলে ওরকম আবৃত্তি অনেকেই করতে পারে। সে এককালে আমিও গান বাজনা করতুম, কিন্তু এখন দেখুন অফিসে যাতা কলে সেসব গান বাজনা কেমন জানলা দিয়ে পালিয়েছে। সেদিন না আমার খুব কষ্ট হচ্ছিল, বিশ্বাস করো তন্ময়, কিন্তু কিচ্ছু বলিনি, হেসে উড়িয়ে দিয়েছিলাম। তারপর সেদিন, যেদিন তোমার কলেজ পড়ুয়া বোন হঠাৎ কাউকে না বলে বেপাত্তা, তখন আমি 8 মাসের অন্তঃসত্ত্বা। কি ঝগড়া বাড়িতে, সবাই আমাকে দোষারোপ করছিল, অথচ তার কারণটা আজও আমার অজানা। আমার শ্বাসকষ্ট হচ্ছিল, তাও আমায় কেউ ছেড়ে কথা বলেনি। তোমার মা আমায় কথায় কথায় বলেছিলেন, ঝাঁটা মারি অমন শিক্ষিতের মাথায়। আমার চোখ ফেটে জল আসছিল, আর তুমি তুমি কাপুরুষের মতো চুপ করে দাঁড়িয়েছিলে। সবাই বলছিল আমি সংসারে আসার পর থেকেই এসব হচ্ছে। পরদিন দুপুরে তোমার বোন ঘরে ফিরে এলো নাচতে নাচতে। জিজ্ঞাসা করা হলো বলে বলে মাসির বাড়ি গেছিল। তোমার মা শুধু বললেন, বলে যেতে পারতিস, আমরা চিন্তা করছিলাম তো। কিন্তু কেউ একবারও ভাবলো না সেদিন আমার উপর দিয়ে কি ঝড়টাই না বয়ে গেছিল। আর ওই দিন, যেদিন তোমার বাবা আমার জন্য একটা স্কুলে প্যারা টিচারের জন্য যোগাযোগ করে দিয়েছিলেন, বলেছিলেন, বৌমা তুমি এত শিক্ষিত, ঘরে বসে বসে শুধু খুন্তি নেড়ে নিজের সব জ্ঞান উনুনে বিসর্জন না দিয়ে এই স্কুলটাতে জয়েন করো। তখন তিতি 3 বছরের। তোমার মা বলেছিলেন, বৌমা চাকরি করলে হেসেলকে সামলাবে, মেয়েকে দেখবে, আমি বাবা ওসব পারবো না। আমি ভেবেছিলাম তুমি হয়তো প্রতিবাদ করবে, আমার আমার পাশে দাঁড়াবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। তুমি বললে, ঠিকই তো, মায়ের বয়স হয়েছে, মা কি সব সামলাতে পারবে? আর তাছাড়া আমি তো আয় করি, আর টাকার কি প্রয়োজন? না, টাকার কোনো প্রয়োজন হয়তো ছিল না আমাদের সংসারে, কিন্তু যেটার খুব প্রয়োজন ছিল সেটা আমার নিজস্ব একটা পরিচয়। সেদিনও খুব কষ্ট পেয়েছিলাম। এরকম আরো কত ঘটনা ঘটে গেছে, চুপ করে মেনে নিয়েছিলাম নিজের ভাগ্যকে।
মানিয়ে নিয়েছিলাম এই বলে আমি পারিনি তো কি হয়েছে, আমার সন্তানরা পারবে। তারা তারা সমাজে নিজের পরিচয় তৈরি করে নেবে। হ্যাঁ, আজ তারা সফল ঠিকই, নিজের পুরো সময়টা তাদের দিয়ে তিল তিল করে তাদেরকে মানুষ করেছি। তারপর কি শুনতে হয়, না আরে কার মেয়ে দেখতে হবে তো, এই তন্ময় মিত্রের মেয়ে বলে কথা, ওরা জীবনে নিজের পায়ে দাঁড়াবে না এটা সম্ভব? আমি তো বলেইছিলাম ওদের নিজের পায়ে দাঁড়াতেই হবে। আমি তো দেখতাম তাই তো আজ ওদের এই সাফল্য। ওর মা আর কতটুকু পারে, আর্টসের স্টুডেন্ট তো ওর মা। আচ্ছা তন্ময়, তোমার লজ্জা করলো না? সকলের সামনেই আমায় ছোট করার সময় একবারও ভাবলে না ওরা আমার মেয়ে নয়? সারা দিন রাত এক করে আমি ওদের বড় করেছি, ওদের সাফল্যতে আমার কোনো অবদান নেই। তাই আজ যখন দেখছি এই 30টা বছর সংসারের জীবনে আমার কোনো অস্তিত্বই নেই, কোনো অবদানই নেই, তখন আর বেকার সংসারের বোঝা বাড়িয়ে কি লাভ? তার থেকে বরং নিজের অস্তিত্বের সন্ধানে বেরোই, দেখি খুঁজে পাই কিনা সেই হারিয়ে যাওয়া নন্দিনীকে। তোমাকে বলা হয়নি তন্ময়, বলতে পারো ইচ্ছে করেই বলিনি। আমি একটা প্রাইভেট স্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে জয়েন করেছি। স্কুল থেকেই কোয়ার্টার দিচ্ছে, বেশ ভালোই হলো বুঝলে। দেখি তন্ময় মিত্রের স্ত্রী ছাড়া নিজের কোনো পরিচয় তৈরি করতে পারি কিনা, সে যোগ্যতা আমার আছে কিনা, একবার পরখ করে দেখি না। কি বলো তন্ময়? ভালো থেকো, ইতি নন্দিনী। খুব ভালো খুব একটা লেখা সুন্দর, খুব শুনলাম, ভালো তাই তো লেখা, অভিজ্ঞান? খুব ভালো লেখা, খুব সুন্দর লেখা। অনেকেই কমেন্ট মানে করছে আমার খুব ভালো কিছুটা লেগেছে। মানে রবি ঠাকুরের স্ত্রীপত্র মনে পড়ে যাচ্ছিল। শিল্পত্র মতো মনে পড়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে নিজের সেই সময়ের সেটার মতো সঙ্গে মিল আছে, কিন্তু গঠনটা একেবারে নিজস্ব মতো করে নিজের মতো করে সাজানো, খুব ভালো। এবং পড়াটা ভারী সাবলীল, ভারী ভারী সুন্দর। অনেকে কমেন্ট করছে ভালো লেগেছে। একটা অনুরোধ আছে, অনুরোধের আসার মতো অনুরোধ আছে, তানিয়া ইতি অপুটা শুনবো আমি। ইতি অপু শুনতে দ্বিতীয়টা চেয়েছে রিকোয়েস্ট আছে দানিয়ার কাছে। তানিয়ার কাছে। আচ্ছা, তো ইতি অপুটা আমার খুব পছন্দের একটা কবিতা, মানে পৃথ্বীরাজ চৌধুরীর একটা লেখা। তো এটা হচ্ছে ওই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মানে পথের পাঁচালীর পর অপুর যে সংসার, তারপর অপু যখন চলে গেল ছেলেকে নিয়ে, কাজলকে নিয়ে, তারপরের ঘটনা এটা। তো অনেকদিন পর অপু লিখছে এই লেখাটা। হুলু, কেমন আছিস? ভালো, বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো। মা কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর। কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর? যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা। অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা। এই দেখ, পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায়। চিনতে পারছিস? রোল 46, অপূর্ব কুমার রায়। তোর সাথে শেষ দেখা না বলিয়ারি। তারপর জানিস খুলনা গিয়েছিলাম, অপর্ণাদের বাড়ি। খুলনা তো এখন বাংলাদেশ, ওখানে কে থাকে? আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে? কাজল এখন বিয়ে করেছে, চাকরি করছে কলকাতায়। সেসব যাক, এবার আসি যে জন্য চিঠি সেই কথায়। জানি না কোত্থেকে শুরু করব, ঠিক কোন দুঃখ ভোগ। আসলে তোর সাথে প্রায় 30 বছর পরে তো যোগাযোগ। তুই বলবি আমার দোষ, রাখিসনি কেন যোগাযোগ? যোগ আর যোগ রাখবো কোথায়? আয়ুষ্কালে তো শুধুই বিয়োগ। 6 দিদি, 10 বাবা, 17তে গেলেন মা, আর 22 বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা। আর শুধু ওরাই নাকি, কয়লার ট্রেন, দুঃখ পুকুর, গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশ ফুলে ঢাকা নিশ্চিন্দিপুর। বাবার উপর টান বলতে খুব রোগা আর পলকা দড়ি। রোগা দড়ি হেঁটে নামতো কাশিঘাটের 64 সিঁড়ি। বাবার আর লেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা। দীর্ঘশ্বাসে চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা। এখন মাঝে মধ্যে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার, আঙুল দিয়ে দেখিয়ে বলেন, ওই যায় সব যাত্রা আমার। হরিধ্বনি দাও হে সবে, দু হাতে দাও বিন্নি খই। বাঁশের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই।
এলাম দেশের বাড়ি, ঘুরলো আবার রেলের চাকা। সম্বল বলতে গলার পইতে মার জমানো 36 টাকা। পল্লী বাড়ি একই আছে, ধোঁয়াটে মাঠ, কাশের বন। নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে, অ্যাম্বিশন। লিভিংস্টোন পড়ছি যখন, কবে যাব আফ্রিকায়, দেব তাকে অভুক্ত রেখে এ পুরুতের ছেলে জল পানি পায়। মাকে ছেড়ে, পল্লী ছেড়ে, পুরুতের ছেলে দূর পালালো। দূর বলতে কলকাতা, তেতলা বাড়ি, ইলেকট্রিক আলো। অখিল বাবুর রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম। নতুন বইয়ের মলার দেখলেই ইচ্ছে হতো লিখি বাবার নাম। একদিন একটা চিঠি এলো, মায়ের নাম লেখা তাতে। মা লিখছেন ভাঙা ছন্দে, মা লিখছেন কবিতাতে। অপু, আমার মাথার উপর উঠছে জানিস রাতের আকাশ। কদিন পরেই গণেশ পুজো, তোরা কলেজে ছুটি কি পাস? চারা গাছটা পুঁতে গেছিলি, কদিন হলো দিইনি জল। গণেশ পুজোয় না এলেও তুই অঘ্রাণ মাসে আসবি বল। কদিন ধরেই জ্বরটা আসছে, বলা হয়নি কথায় কথায়। তো তেতলা জানলা থেকে গ্রামের রাতটা দেখা যায়। অপু, আমার মাথার উপর আকাশ ভাঙছে, উফ কি কালো। পাঠাবি রে জোনাকি ঘুম, পাঠাবি রে ইলেকট্রিক আলো। এ তো শ্মশানের কাঠ, গাঢ় হস্তে আমার হলো অক্ষয়। কে বললো যারা চলে যায় শুধু তাদেরই সব দাহ হয়? প্রথমে প্রথমে পুড়ে যেতাম, নতুন বিয়োগ চড়া আছে। দেখ, সন্তাপ কথাটাতেও তাপ কথাটা লুকিয়ে আছে। একদিন তখন খুব বেশি চলছে, এটো ছিটিয়ে ডাকছি কাক। হঠাৎ মনে হলো এ কি করছি, আমি না হিমাদ্রি নন্দন মৈনাক? সেই থেকে তো পালানো শুরু। থাকতে দেবে বৃক্ষ বন, তোমার সবুজ পাতার ভিড়ে রাখবে আমায়, রাখবে গোপন। গাছ দেখলে করে যে চিতা কাঠ বড্ড ভয়। শরীর জুড়ালো হঠাৎ করে, হঠাৎ শরীরে সূর্যোদয়। মা, অপর্ণা মুছে গেল এদের মুখের টুকিটাকি, বলেই ফেললো অপর্ণার ছবি। হাঁ করে দেখছো, আমি নতুন নাকি? বলুন, একটা সত্যি কথা এবার তবে বলি তোকে। আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে, আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে। দিদি, বাবা, মা, অপর্ণা এরা না। কার কথা বলছি জানিস? একটু ভালো করে মনে করে দেখ, তুইও ওদের খুব কাছ থেকে চিনিস। মনে পড়ে সেই খুলনা যাওয়া, পদ্মা নদী, ছবির সেট? হঠাৎ তুই ডাকলি আমায়, হাতটা দে না ইডিয়েট। হ্যাঁ, ওই গল্পের পাতা, আমার অপ্রকাশিত প্রথম বই। গল্পের শুরুটা তুইও জানিস, গল্পের শেষটা গেল কই? সেদিন গল্পে ঝিঝি ডাকছিল, মাথার উপর বৃক্ষ ছাতা। সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা। ওরা কি সব ওখানেই আছে, চালে ডালে পাতা সংসার? সংসার না বৈরাগ্য, কি জীবন হয় ছেঁড়া পাতার? এসব আমার জানা দরকার, এসব আমার জানা প্রয়োজন। ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই হলো আত্মা স্বজন। ওরা আমার সাথে বাসে ওঠে, আমার সাথে অফিস করে, শুধু পিছন ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষ বনে লুকিয়ে পড়ে। আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ। আসলে শুধু ছেড়ে এসেছি তো, কখনো ওদের করিনি দাহ। এখন আমার মায়ের বয়স, সন্ধ্যা হলেই আসে জ্বর। বাবা বসে জল সেক দেয়, বলে অপু লেখাটা শেষ কর। পশ্চিমী টিকিট কেটেছি, ভোর হলেই রওনা হব। খেলনা, মুখোশ, কলের গাড়ি, ওদের জন্য কি কি নেব। গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পর তুমি এদিকে, আমি তাহলে সেদিনের সেই অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব। লেখক, পিতা, সব সব। লেখক শর্ত বিনিময়ে ফিরে পাবে ওরা শৈশব। গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু, একটা নাম রাখবো শুধু।
পিতা নয়, লেখক নয়, স্বার্থ নয়, শুধু বন্ধু। চললাম কুলু, জানাবো তোকে কি দেখলাম ছেঁড়া পাতায়। ভালো থাকিস, বইটা ছাপিস। ইতি অপু। চিঠিরাঙ্গি দুটো কবিতা শুনলাম, দুটোই অসাধারণ। এবং এটা অনেক নস্টালজিয়ায় ফেলে দিল, কারণ বাঙালিরা যারা তারা পথের পাঁচালী বা অপুর সংসার বা অপরাজিত মানে এই সিরিজ গুলো দেখেছে বা বিভূতিভূষণের পথের পাঁচালী পড়েছে, তাদের কাছে এই অপু নামটা শুনে নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। এবং সেই সিরিজের কন্টিনিউটি, মানে এটা দারুণ লাগলো একটা। অবিদ্যা নিশ্চয়ই বলবে। তাছাড়া অনেক কমেন্ট আসছে, অনেক লিখছে বা দারুণ, খুব সুন্দর, অসাধারণ, প্রচুর কমেন্ট। রুনা কর্মকার লিখছে দারুণ আবৃত্তি পরিবেশন করলেন তানিয়াদি। রুনা কর্মকার আমাদের ঐকতানের একজন শুভাকাঙ্ক্ষী এবং খুব ভালো তবলাবাদক, আমাদের ঐকতানের সবসময় আমাদের সাথে থাকে। আবার লিখছে দুর্দান্ত। চন্দন কর্মকার লিখছে দারুণ ভয়েস। চন্দন কাকু একজন অত্যন্ত গুণী কণ্ঠশিল্পী, গায়ক। চন্দন কাকু আমাদের সাথে আছে। আমি চন্দন বাবুকে চিনি। এরপরে ও হ্যাঁ, বাহ। আজকে প্রীতি দিবস একটা লেখা লিখেছে পুষ্পেন্দু কর্মকার। বাবা হলো ছাতা, কথাটা শুনেই বড় হয়েছি। দুর্গম বিদীর্ণ তৃষ্ণায় যখন বুভুক্ষু, তখন বাবাকে পেয়েছি জলওয়ালা হিসেবে। বুঝতে পারিনি, ছোট ছিলাম তো। বটবৃক্ষের জীবন কাহিনী শুনেছি, কিন্তু বট গাছটাকে কয়েকজন কয়জনে চিনে। একদম সত্যি বাস্তব কথা। আহ, অনেক এই যে দুটো চিঠি আঙ্গি যে কবিতা শুনলাম, অনেক কিছু মনে করিয়ে দিল, অনেক স্মৃতি উস্কে দিল আমাদেরকে। অমিতা, তোমার কাছে যাবো। আহ, দুটো কত ভালো কবিতা শুনলাম তানিয়ার কাছে। আহ, আচ্ছা অমিতা, তোমার কাছে নিশ্চয়ই এরকম কোনো ঘটনা ঘটেছে? ওই আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম পুষ্পন্তর। আচ্ছা, এরকম কি ঘটনা তোমার জীবনে কখনো ঘটেছিল? দেখো, এরকম কোনো জীবনে মেঘ নানা বালিকা? রকম ঘটনা, জীবনের ঘটনা নানা রকম। এবং তুমি জয়দার কবিতার আহ, উদ্ধৃতি দিলে এবং সেই থেকেই প্রশ্নটাকে তুলে আনলে। জয়দা আমার অত্যন্ত প্রিয় কবি এবং মানুষ আর কি। জয়দার সঙ্গে একটা সময় খুব নিয়মিত সংযোগ ছিল আমার। এবং তার আরেকটি কবিতা আমি মানে আমার মুখস্থ থাকে, মানে সেটা এই যে প্রজ্ঞা পত্রিকার কথা বলছিলাম, তার উদ্বোধনী অনুষ্ঠান যখন হয়, সেই অনুষ্ঠানে জয়দা একেবারে সদ্য লেখা সেই কবিতাটি পড়েছিলেন। পরবর্তীকালে ওই কবিতাটি আমার পত্রিকাতেও ছাপা হয়। আহ সেই কবিতাটা আমার সবসময় স্মৃতিতে থেকে যায়। এবং সেটা 22শে শ্রাবণ ঘিরে একটা অদ্ভুত কবিতা। কবিতাটার নাম শ্রাবণ মেঘের আধেক দুয়ার। যে মেঘ তোমার কাছে সূর্যাস্ত চেয়েছে, সত্যি তুমি জানো তার মন? এক বিকেলে দুঃখ আসে, এক বিকেলে আলো, বৃষ্টি এসে ঢাকে কেয়াবো। ও কেয়া, সন্ধ্যের আগে তুমি বুঝি ভিজেছো বৃষ্টিতে? আমাকে ডাকোনি কেন আকাশে তখন? খেয়া সন্ধে পার হলো, বিকেলের খেয়া, একা তুমি সে খেয়ায় ভেসে গেলে বোন। মেঘ দেখে তোমার কি মনেও পড়লো না কাল ছিল 22শে শ্রাবণ? এটা খুব প্রিয় একটি কবিতা আমার, জয়দার লেখা। এবং এখন আরেকটি কবিতা একটু শোনাতে চাই, সেটি আমারই লেখা, খুব সম্প্রতি লেখা। বাইরে বৃষ্টি হচ্ছে এবং আমরা এই যে উঠলো বাইতো লাইভে যাইতে একত্রিত হয়েছি, এর সঙ্গে সঙ্গে বৃষ্টিরও উঠলো বাইতো ঝরে যাই চলছে হ্যাঁ, হ্যাঁ। সমানেই কদিন ধরে। তো সেইটাকে নিয়ে একটি কবিতা, বাদল দিনে। বৃষ্টি এসে দাঁড়ালো অন্দরে, বাইরে তখন নয়নতারায় জল। এমন দিনে যা বলা যায় তারে, আমায় বন্ধু দু চার কলি বল। আমার আছে অন্য কিছু বলার, পান। ইন্টারনেটের সমস্যা হচ্ছে তো অমিতদার। এক্ষুনি আসো অমিতদা। হ্যাঁ, খুব সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে, চলে এসছে।
করছে, খুবই ডিস্টার্ব করছে নেটওয়ার্ক। হ্যাঁ, আমি জয়দার কবিতাটি পুরো শোনা গেছে তো? হ্যাঁ, ওটা শোনা গেছে পুরোটাই। হ্যাঁ, আমি দ্বিতীয় কবিতাটি প্রথম থেকেই বলছি, বাদল দিন। একদম একদম, এটি আমারই নিশ্চয়ই নিশ্চয়ই। হুম এই বৃষ্টির সময় দাঁড়িয়ে। হুম। বৃষ্টি এসে দাঁড়ালো অন্দরে, বাইরে তখন নয়নতারায় জল। এমন দিনে যা বলা যায় তারে, আমায় বন্ধু দু চার কলি বল। আমার আছে অন্য কিছু বলার, বানভাসীদের দুঃখ যা অতল। মেঘমল্লার যতই বাজুক প্রাণে, খোয়া গিয়েছে হাতের সম্বল। রিক্সা টানে হামিদুলের ভাই, যাত্রীবিহীন চুপচুপে বৃষ্টিতে। জানলা দিয়ে রাস্তায় চোখ গেলে এমন ছবি আটকায় দৃষ্টিতে। আমিও ভিজি ছাদের ওপর একা, দুহাত মেলে মেঘের দিকে চেয়ে। মনের ভিতর ছোট্টবেলা ভাসে, জল ছিটকায় দুই বিনুনি মেয়ে। বেনি খুলে এলো চুলের মেঘ, আমায় ডাকে বৃষ্টি ভালোবাসায়। বাদল দিনে ঝাপসা আদলখানি, ধুতেই থাকে নজর নতুন আশায়। আকুল বালক স্মৃতির পথে হাঁটে, ব্যাকুল যুবক স্বপ্ন দেখে আজও। প্রৌঢ় করে ব্যর্থ হিসেব নিকেশ, জীবন তুমি আষাঢ়ে বিরাজ। সাধু সাধু। খুব সুন্দর, একটা খুব সুন্দর। একেবারে মানে আজকের দিনের সাথে খুব সুন্দর যাচ্ছে, মানে এই কয়েকদিন ধরে যেরকম বাইরে সবসময় বৃষ্টি পড়ছে, হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে কবিতাটা খুব মানে ছুঁয়ে গেল মানে। এবং এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট করে এই বৃষ্টির প্রেক্ষাপটেই পড়ে নি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। বর্ষণে, সেটাও সম্প্রতি লেখা। আহ বৃষ্টি থেকে, এটার নাম হচ্ছে বর্ষণে। হুম। বৃষ্টি থেকে জন্ম নিল স্বপ্ন কুসুম, যাপনের গভীর থেকে বেদনা। আষাঢ়ে মেঘ ঝরছে ঝরুক, শ্রীরাধিকা আর তুমি কেঁদো না। ওই দেখো, বুঝে যাচ্ছে সমস্ত গহ্বর, হেঁটে বেড়াচ্ছে নির্বিকার সরীসৃপ। অন্ধকার হয়ে যাচ্ছে পথ, যত্নে রেখো সমূহের দ্বীপ। অভিমান জমা হয় স্বাভাবিক, প্রতীক্ষার অন্ত নেই যেন। ঝমঝমে অবিশ্রান্ত রাতে, নীরবতা দিয়ে কাছে টেনো। আষাঢ় মানে তো আশা, আশা। আষাঢ় তৃষ্ণার নিরসন। এখনই পেখম মেলো তুমি, রাধা তোমার এ মধুবন। কৃষ্ণ তো মেঘের ছদ্মবেশ, ভেসেছে সে চির বৃন্দাবনে। এ নৌকো যমুনায় থেকে যাবে, দ্বারকা ধন্য হবে বর্ষণে। এ নৌকো যমুনায় থেকে যাবে, দ্বারকা ধন্য হবে বর্ষণে। অর্থাৎ রাধিকা কাঁদলে, অসাধারণ একটা লেখা। কৃষ্ণ দূরে থাকলেও তাকে ভেতরে ভেতরে কাঁদতে হবেই। জানতে হবে। আর কিছু বলা যায় না মানে আমি আমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরে এইভাবে বল আমার দিকে পাস করে দিল এবং সুন্দরভাবে কবিতা মানে এটা ওই যে বুঝুছু তারাই যারা ক্যারাম খেলা জানে, এটা তারাই বুঝবে। একদম একদম, বলতে পারে তারাই যারা ক্যারাম খেলা যায়। ক্যারাম খেলা জানে সেরকমই। তানিয়া অনেকগুলো কমেন্ট আসছে জয়দা আমাদের মানে সকলেরই খুব প্রিয় কবি। নিশ্চয়ই, একেবারে একেবারে। অনেকগুলো কমেন্ট আসছে আপনার কবিতার কথা তুলে চমিতদা আচ্ছা। অসাধারণ আবৃত্তি করলেন, আপনার কণ্ঠে যে কোনো কবিতায় জীবন্ত হয়ে ওঠে রুনা কর্মকার বলছে। এটা একদম সত্যি কথা। সত্যি হ্যাঁ। চন্দনবাবু বলছেন যে অমিতাবুর কবিতা এগুলোতে মন ভরে গেল। বা সত্যি মন ভরে যাওয়ার মতো কবিতা। ধন্যবাদ। আজকে সন্ধ্যা মানে কবিতাই কবিতায় কাটছে এবং কবিতারা একসাথে রয়েছে আমাদের দুজন কবি আহতি শিল্পী আমাদেরকে ভরিয়ে দিচ্ছে। পুষ্পেন্দু কর্মকার এখানে লিখছে রবীন্দ্রনাথের দুই পাতা কবিতাটাই কিন্তু খুব সুন্দর, এখানে যায় একেবারেই। একদম ঠিক যায়। রুনা কর্মকার লিখছে আহা যেমন লেখনি তেমন উদ্যম
উদ্যত্ত কণ্ঠ দাদা ভাই, সত্যি অসাধারণ। মানে শুরুটা বেশ সুন্দর হয়ে আমাদের শুরু হয়ে গেছে, আমরা দেখতে দেখতে কখন যে প্রায় মিনিট 45 পেরিয়ে গেছি বুঝতেই পারছি না, হঠাৎ করে পেরিয়ে গেলাম কি করতে করতে। সত্যি উঠলো ভাই, তো লাইভে যাই চলছে। আর তানিয়া তোমার সুন্দর 45 মিনিট কিন্তু পার হয়ে গেছে আড্ডায়, পার হয়ে গেল, আড্ডায় পেরিয়ে আমরা গেছে আমাদের টেরই আড্ডা পাইনি। টের পাইনি। তানিয়া তোমার কাছে এবার আসবো। আচ্ছা, এমন একটা সময়ের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, এই যে এত ভালো থাকার চেষ্টা করছি, আদৌ তাও আমরা খারাপ আছি অনেক সময়, অনেকে দুঃখ করছে, কষ্ট পাচ্ছি, আমাদের প্রতিবেশী পাড়া প্রতি অনেকের দুঃসংবাদ শুনছি, আমরা কান্নার সময় পাচ্ছি না, একজন থাকছে না তো অন্যজন হাসপাতালে ভর্তি। তো এই সময় এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মন খারাপের সময়, এবং তুমি একজন নার্সিং এর ছাত্রী যেহেতু, সেটা কথা শুনে জানিয়ে রাখা ভালো, দর্শককেও জানিয়ে দেওয়া উচিত, তানিয়া নার্সিং এর ছাত্রী। আচ্ছা, এই সময় দাঁড়িয়ে মন খারাপ করা যে সময়, সে সময় এই কবিতাগুলো বা এই গান, যারা আমরা সংস্কৃতি চর্চা করি, তাদের কি করে এগুলো ভালো থাকার বা ভালো রাখার অঙ্গ হয়ে উঠতে পারে জীবনে? তুমি কিভাবে দেখো এগুলোকে? সত্যি কি আমাদেরকে ভালো রাখতে মানে পারে এগুলো? আমার, তুমি কিভাবে দেখো? হ্যাঁ আমার মনে হয় যে মানে আমি যেটা আমি দেখি আর কি, মানে প্রত্যেকটা গান, প্রত্যেকটা কবিতা, এগুলো মানে প্রত্যেকটা আমাদের মন খারাপ মন ভালো এইগুলোর উপর ডিপেন্ড করে। মানে এক একটা গান শুনলে আমাদের খুব ভালো লাগে, এক একটা বার আমরা যখন খুব কষ্টে থাকি, মন খারাপ থাকে, তখন সেই সব গানগুলো খুব ম্যাচ করে, মানে খুব ভাইবের সাথে যায় আর কি। তো এই এই একটা মানে আমরা সবাই জানি যে মিউজিক থেরাপি এটা খুব রিল্যাক্সিং থেরাপি, মানে এর থেকে ভালো থেরাপি বোধহয় কিছু হয় না। মিউজিক থেরাপি, এই যে এই বিভিন্ন সাংস্কৃতিক জিনিসগুলো আর কি, এই কবিতা আবৃত্তি, এই যে ইমোশনাল এক্সপ্রেসটা, মানে আমার খুব মন খারাপ, আমি এমন একটা আবৃত্তি করলাম যাতে আমার সমস্ত ইমোশন বেরিয়ে গেল। তো সেটা যেটা যে পরিমাণ আনন্দ দেয়, বা একটা ভালো গান যে পরিমাণ আনন্দ দেয়, তার থেকে বেশি ভালো আনন্দ কেউ দিতে পারে না। মানে আমার খুব কষ্ট পাচ্ছি, আমি খুব কান্না পাচ্ছি, কাঁদতে পারছি না, এই সময় এমন একটা গান আমি শুনলাম যেটা আমাকে কাঁদতে বাধ্য করলো, আমাকে আমাকে অনেকটা রিলিফ দিল। তো এটা খুব রিলিফিং ব্যাপারটা আমার। তো আমি এই গান আবৃত্তি, তারপরে আমার খুব ফেভারিট সত্যজিৎ রায় আর ঋত্বিক ঘটকের, মানে সত্যজিৎ রায়ের গল্প তো আছেই, আর আমার খুব মানে পরিচালক, খুব প্রিয় পরিচালক বলতে ঋত্বিক ঘটক আর সত্যজিৎ রায়। তো এনাদের সিনেমা আমাকে খুব ভালো, এনাদের সিনেমা আমার খুব ভালো লাগে। তো আমি ম্যাক্সিমাম ঋত্বিক ঘটকের সিনেমা দেখে নিয়েছি। একটা বাকি আছে হচ্ছে আমার যুক্তিতক্ক আর গপ্প। তো ওটা দেখলে আমার মোটামুটি ঋত্বিক ঘটক কমপ্লিট হয়ে যাবে। তো এই সিনেমাগুলো দেখা, তারপরে সুচিত্রা ভট্টাচার্য আমার খুব প্রিয় একটা লেখিকা। তো ওনার ওনার লেখাগুলো আমার, মানে ওনার লেখার মধ্যে দিয়ে আলাদা একটা জাদু আছে, মানে যতই মন খারাপ থাক, যতই কষ্ট থাক, ওনার লেখাগুলো পড়লে একটা আলাদা জগতে চলে যায়। এই প্রসঙ্গে বলি, মানে সুচিত্রা ভট্টাচার্য, মানে আমার পড়া শুরু হয় ক্লাস 9-এ। মানে আমার একটা বন্ধু বলল যে তুই সুচিত্রা ভট্টাচার্যের লেখা পড়েছিস, খুব ভালো লেখা, দেখ তো খুব ভালো লাগবে। তো আমি লাইব্রেরি গেলাম। তো লাইব্রেরি গিয়ে আমি একটা বই নিলাম। আমি একটাই বই ছিল সুচিত্রা ভট্টাচার্যের, বাকি সব ইস্যু হয়ে গেছিল সেরা 10টি উপন্যাস। তো ওটা নিয়ে ওর প্রথম গল্প ছিল আমি রায়কিশোরী। তো আমি রায়কিশোরী পড়ে, মানে আমি রায়কিশোরীটা পড়ে, মানে আমি আমি একটানা ঘুরেছিলাম অনেকদিন, শেষ হওয়ার পরও আমি অনেকদিন ঘুরেছিলাম। মানে আমি রায়কিশোরী গল্পটা যে বয়সের, ওটা আমার বয়সের থেকে অনেক বেশি আর কি। মানে আমি ওইটুকু বয়সে ওই গল্পটা আমার জন্য নয়। তো একবার বাবার কাছে ধরাও পড়ে গেছিলাম, গল্পের বইটা নিয়ে এসে বাবা ওই খানিকটা অংশ পড়ে আমাকে বললো যে এটা তোর বয়সের না, পড়বি না। তো বই তো আমি ধরলে আর ছাড়তে পারবো না, ওটা আমাকে কমপ্লিট করতেই হবে। আমি রায়কিশোরীটা তো আমি স্কুলে গিয়ে লাস্ট বেঞ্চে বসে মাথা ঢেকে এরকম করে, মানে আলাদাই লেভেলের করে পড়তাম আর কি গল্প। তো এইগুলো মানে আলাদা একটা জিনিস। তো এই গল্পগুলো খুব ভালো লাগে আমার, এই সময় এই গল্পের বই, তারপরে গান কবিতা, এগুলো একটা রিল্যাক্সিং ব্যাপার। দারুণ আর অভিজ্ঞতার কথা শুনলো। এই প্রসঙ্গে আমার একটা অভিজ্ঞতা আছে যে আমি, মানে আমার লাইব্রেরিতে যাওয়া নিয়ে আর কি। আমি তখন ক্লাস 7-এ পড়ি। তো তখন 7-এর অ্যানুয়াল এক্সাম আমার রুটিন দিয়ে দিয়েছে। তো আমার মানে আমাদের লাইব্রেরি ক্লাস ছিল বৃহস্পতিবার করে, আর আমার রুটিন দিয়েছে বুধবার। অ্যানুয়াল এক্সামের রুটিন দিয়ে দিয়েছে বুধবার। তো আমার এ সেকশন ছিল 7-এ, আর আমার একটা বন্ধু ছিল বি সেকশন। তো আমি সেই প্রথমবার মাকে, মানে আগে অনেক অন্য ব্যাপারে মিথ্যে কথা বলেছি, এই ব্যাপারে আমি লাইব্রেরি যাওয়া নিয়ে মিথ্যে কথা বলেছি। তো মাকে বলেছি যে মা বললো কি রুটিন দিয়েছে, আমি বললাম না রুটিন তো দেয়নি, রুটিন বৃহস্পতিবার দিন দেবে। আর আমি বৃহস্পতিবার দিন রুটিন দেবে বলেছে। তো মা বিশ্বাস করে নিল যে হ্যাঁ বৃহস্পতিবার দিন রুটিন দেবে বলেছে, ঠিক আছে, এসে গেছে সময়। পরের দিন আমি জানি যে আজকে লাইব্রেরি যাবো, একটা বই ইস্যু করবো, তারপর বাড়ি এসে বলবো রুটিন দিয়ে দিয়েছে। তো এবার আমি স্নান টান করতে গেছি, সেই সময় আমার একটা বন্ধু দেবস্মিতা বলে
ও ফোন করে মাকে বলছে যে কাকিমা রুটিনটা একটু বলবে অ্যানুয়ালের, আমি বেরাবো। তো মা বলছে রুটিন তো দেয়নি রে মা। বলছে না রুটিন তো দিয়ে দিয়েছে, আমি বি সেকশনে রুটিন দিয়ে দিয়েছি আর এ সেকশনে দেয়নি, এ সেকশনে তো আগে দিয়েছে। মা বলছে কই তানিয়া তো আমাকে বললো যে রুটিন দেয়নি। এবার আমি বাথরুম থেকে বুঝতে পারছি যে আমার দিন শেষ, আমার অবস্থা শেষ, এবার আমার পিঠে কিছু একটা পড়বে। তো আমি মা বললো তুই বেরো, তারপর তো হচ্ছে, তুই বেরো। আমি বলছি আমি বেরিয়েছি, আমি বেরোতে মা বলছি রুটিন দিয়েছে। আমি তখন প্রথমত খেয়ে গেছি, আমি বলছি যে আসলে মা রুটিন দিয়েছে হ্যাঁ কি না। আমি বলছি শোনো না, বলছে হ্যাঁ কি না। আমি বলছি হ্যাঁ দিয়েছে, আসলে আমার তো লাইব্রেরিতে ছিল একটা বইটা আমার ইস্যু করার ছিল, তাই আমি বলেছি রুটিন দেয়নি। মা কোনো কথা না শুনে সঙ্গে সঙ্গে পেতন, যা হাতের কাছে পেয়েছে তাই দিয়ে মা হ্যাঙ্গার দিয়ে মানে মা মারতে শুরু করেছে। মামা নাক থেকে রক্ত বেরোছে, মানুষ মা রক্ত বেরোছে, মানুষ বেরো, তোর মনে থাকবে যে তুই মাকে মিথ্যে কথা বলেছিলিস তাই তুই মার খেয়েছিস। তো তারপর থেকে আমি মিথ্যে কথা বলা প্রায় ছেড়েই দিয়েছি। ওই লাইব্রেরি, তারপর লাইব্রেরি তো আমার যাওয়া হলো না, বই ইস্যু করাও হলো না, এদিকে মারটা খাওয়া হয়ে গেল। ধর্ম সংকটে দাঁড়িয়ে এরকম মিথ্যে কথা বলা যেতেই পারে একটু আধটু, মানে নিজের জন্য, মানে। এবং অভিজ্ঞ শুরুতে আজকে যে উদ্বাস্তু দিবসের কথা বলছিল, এবং তুমি সেই কথা প্রসঙ্গে ঋত্বিক ঘটকের সিনেমার কথা বললে, যুক্তিতর্ক গল্প সিনেমাটা এখন দেখোনি শেষ সিনেমা তো। অবশ্যই ঋত্বিক ঘটক সারা জীবন যে মানুষটা ওই একটা জিনিসকে মেনে নিতে পারলেন না, ওই বাংলার আবার ভাগ কি, একটাই কথা, হয় না, হয় না, হয় না। সত্যি কথা। ঋত্বিক ঘটক আমাদের সকলেরই বুকের বাঁ পাশে থাকে, কোনো দিয়ে তাকেও বাঁধা যায় না, কোনো কাঁটা তার দিয়ে তাকে আলাদা করা যায় না। সত্যি অনেক স্মৃতি রোমন্থন করার কথা মনে পড়ে যাচ্ছে আজকে। আহ, অবিদ্যা, এই প্রসঙ্গে কিছু বলো। এবং ওর যে ধর্ম সংকটের কথা, মিথ্যে কথা বলা, লুকিয়ে কবিতার বই পড়া বা লুকিয়ে বই পড়া, এই বিষয়ে মিউট করা আছে দাদা, ও, হ্যাঁ। করে দিয়েছি। আমার লুকিয়ে পড়ার অভিজ্ঞতা খুব বেশি তেমন নেই। হুম, উম, ছিল মানে স্কুল টাইমে কিছু তো ছিলই ছোটখাটো, কিন্তু হুম, তার জন্য এরকম ধরনের কোনো বিড়ম্বনা কিছু হয়নি। হুম, ও যা করেছি একেবারে সামনাসামনি করেছি আর কি। তো সেই জন্য অসুবিধা হয়েছে, অন্যরকম হয়েছে, হুম, সামনাসামনি হুম, ফাটাফাটি হয়েছে, কিন্তু ব্যাপারটা এরকম ধরনের হয়নি। কিন্তু এটা বেশ মজাদার। তানিয়ার যে গল্প শুনলাম মজা, কিন্তু সে হুম। মুহূর্তেও নিশ্চয়ই মজা লাগছিল না, এটাও না নিশ্চিত। না, অবশ্যই না। তো আহ, যে প্রসঙ্গে এই বিষয়টা এলো সেটা অবশ্যই যে মূল প্রশ্নটা তোমার ছিল কৌশিক, যে এই সময়ে দাঁড়িয়ে, এই কঠিন সময়ে সকলের মন খারাপ, বিভিন্ন রকম পরিস্থিতিতে কবিতা বা গান এগুলো কিভাবে মানুষকে হেল্প করতে পারে। আসলে যে কোনো রকম শিল্প চর্চা, মানুষের তো আসলে তিন রকম সম্পদ। প্রথমত সে জন্মসূত্রে কিছু প্রাকৃতিক সম্পদ পায়, তার সঙ্গে যেহেতু মানব সমাজে জন্ম নেয় এবং মানব সমাজে চলে, বড় হয়, তাই কিছু মানব সম্পদ সে পায়। এবং মানুষ একেবারে পশু হিসেবে আলাদা অন্য সমস্ত পশুর থেকে। আহ, এমনিতে তো ধরলে মানুষও আসলে বেসিক্যালি একটা পশুই, কিন্তু সে অন্য সমস্ত পশুর থেকে আলাদা একটাই মাত্র কারণে, সে রং দেখতে পারে এবং সে সব, অর্থাৎ তার সাংস্কৃতিক সম্পদ আছে। এই যে কালচারাল রিসোর্স, এই কালচারাল রিসোর্সই মানুষের মন তৈরি করে, মন খারাপও করে, মন ভালোও করে। অর্থাৎ আমার হাতে যদি সেই সাংস্কৃতিক সম্পদ থাকে, সেটাকেই আমাকে শুশ্রূষার কাজে কাজে লাগাতে হবে, সেটা দিয়েই আমাকে খারাপ সময়কে পার হয়ে যেতে হবে। এগুলোই আমাদেরকে ভালো রাখতে পারে। কারণ আমি যদি সারাক্ষণ সংকটের কথা ভাবি, সারাক্ষণ কতজন মরলো, কতজন খারাপ রইলো, কি কি অপকর্ম হচ্ছে, তার দিকে যদি আমার চোখ কান সারাক্ষণ থেকে যায়, তাহলে আমি পুরোটাই নেগেটিভলি প্রোগ্রামড হব। যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন এবং যারা সাইকো অ্যানালিসিস করেন, তারা বলেন যে 18 বছর বয়স পর্যন্ত আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার, 18 বছর বয়স পর্যন্ত কয়েক লক্ষ বার আমরা না শুনি, কিন্তু এইটা ধরবি না, এই ওটা করবি না, এই ওখানে যাবি না, এই যে না, কয়েক লক্ষ বার আমরা ছোট থেকে না শুনতে শুনতে বড় হই। এই যে নেগেটিভিটি, এটাকে ওভারকাম করার শিক্ষা আমাদের নিতে হয়। এটাকে ওভারকাম করে যেতে হয়, প্রচুর হ্যাঁ নিজের ভেতর থেকে তৈরি করতে হয়। আমাদের সেই হ্যাঁ তৈরি করার পথ হচ্ছে এই গান, এই কবিতা, এই নৃত্য, নাটক, ফিল্ম, সমস্তটাই, এগুলোকে আমাদের জড়িয়ে আঁকড়ে থেকেই কিন্তু ভালো থাকতে হবে।
আসলে জীবন তো একদম অল্প না, ছোট তো একদম। তো এইটুকু জীবনে আমাদের যদি কোনো অ্যাডভেঞ্চারই না আমার থাকে, যদি কিছু নেটওয়ার্কটা আবার নাই করি, ডিস্টার্ব করছে, তো আমি আবার তাহলে শুনতে কি পাচ্ছি না, আর আমি আরেকবার লাভটা অফ হলো? হয়ে অন হচ্ছি। নেটওয়ার্কটা খুবই ডিস্টার্ব করছে। আসলে নেটওয়ার্ক শুধু ডিস্টার্ব নয়, মানে এখন যেটা প্রবলেম হচ্ছে, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ, তোমাদের কোনো কথা একদম লো হয়ে গেছে। আমার একটা কল ঢুকেছিল বোধহয়, তার জন্য আমি জাস্ট বেরিয়ে আবার ঢুকছি। ঠিক আছে। হ্যাঁ তানিয়া বলো, যেটা বলছিলে তুমি। হ্যাঁ, তো এই এই যে পরিস্থিতিতে আমার কথা খুব ইকো হচ্ছে, তাই না? ইকো হচ্ছে, হ্যাঁ। কি আমি কিছু মানে করা যাচ্ছে না, বন্ধ করা যাচ্ছে না ইকোটাকে? তুমি কি হেডফোনে কথা বলছো, কিসে কথা বলছো তুমি? ব্লুটুথে মানে আছে, হেডসেট আছে। তাহলে তো ইকো হওয়ার কথা ছিল না। এক মিনিট। এবার ইকো হচ্ছে? হ্যাঁ, হচ্ছে এখন। হ্যাঁ তানিয়া, কি মনে হয় না বলছিলে বলো। এখনো কি করছে? না এখন হচ্ছে না, বোধ হয়। এখনো হচ্ছে না। এখনো এখনো ডিস্টার্বেন্সটা রয়ে গেছে। বলো তুমি, তানিয়া বলো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা আমার হচ্ছে কাছে আমাদের এখনো জীবনটা খুব ছোট। আমি যেটা বলছিলাম সেটা আমাদের মানে এই সময় যদি আমরা কথা কথা কেটে কথা কেটে কেটে আসছে আমার কাছে। হ্যাঁ কথা শোনা যাচ্ছে না তানিয়া, কথা কি, কেটে যাচ্ছে। আচ্ছা আমি আরেকবার জয়েন। কথা আমার কাছে কেটে কেটে আসছে কিরকম। হুম হুম। হ্যাঁ আমি এখন আমি মাঝখানে একা দাঁড়িয়ে রয়েছি। দুই পাশে দুজন যারা ছিলেন, মানে পরপর যারা দুজন ছিলেন, তারা এই মুহূর্তে নেটওয়ার্কের ইস্যু কারণে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। এরপরে মাঝখান থেকে দর্শকরা রয়েছেন আমাদের। আর যারা আমাদের দেখছেন তাদেরকে ধন্যবাদ, যারা দেখছেন না তাদেরকেও ধন্যবাদ, যারা দেখবো বলে দেখছেন না তাদেরকেও ধন্যবাদ। একই রকম ভাবে আমরা যেভাবে ধন্যবাদ দিয়ে থাকি সকলকে। আর মাঝখানে কিছু কমেন্ট আমরা পড়ে এই এর মধ্যে অভিজ্ঞতা চলে এসেছে আমাদের। পুষ্পেন্দু কর্মকার লিখছে, প্রথমবার এই উদ্যোগে সামিল হলাম, উজ্জ্বল এবং বেশ ভালো লাগলো। এই ভালো লাগাটা বজায় থাকুক, আমরাও চেষ্টা করবো আমাদের মতো করে। হাজার খারাপ থাকার ভিড়ে, হাজার খারাপের ভিড়ে, একটু আগে অমিতা যেটা বলছিল যে আমরা 18 বছর বয়সে কয়েক লক্ষ বার না শুনে থাকি, সেই হাজার নায়ের ভিড়ে আমরা ওই ভালো লাগাগুলোকে বজায় রেখে, বাঁচিয়ে রেখে, হ্যাঁ, পজিটিভিটিতে ফিরিয়ে আনবো। অঙ্কিতাও চলে এসেছে ইতিমধ্যে। অঙ্কিতা বিশ্বাস লিখছে, চকুদা কেমন আছো? হ্যাঁ তানিয়া কিছু হ্যাঁ আমি একটা ভালো বলছিল আছি, বোধহয়। তোমরা সকলে ভালো। হ্যাঁ তানিয়া বলো। হ্যাঁ আমি বলছিলাম যে জীবনটা খুব ছোট। এই সময় যদি আমরা হুম। সব আমার অ্যাডভেঞ্চার না থাকে, মানে এক সময় আমরা করি কিন্তু আর সারা জীবন বেঁচে থাকবো না। ওই যে মিথ্যে কথা বলা, কোনো একটা কাজ না শুনে তার উপরে করা, এটা আলাদাই মজা আছে। মানে এটা পরবর্তী সময়ে মনে পড়ে যে, হ্যাঁ, এটা আমরা adventure করেছি, কিছু একটা করেছি। জীবনটা এতটাই ছোট, করলে মনে হবে কিছু বেকার জন্মালাম বুঝলাম। আহ, একটু নেটওয়ার্কের ডিস্টার্ব ছিল। তুমি যা শুনতে পেলাম, তুমি জীবন বোধের গল্প বললে। জীবনটাতে মানে যতটুকু যখন যা ফুর্তি পাচ্ছি সেটা নিয়ে এনজয় করতে হবে। জীবনে যা আছে, যা হবে দেখা যাবে। এখন বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। আহ এটা। অবিদ্যা, তোমার কাছে আহ যাব। আমরা যারা এই যে কবিতা চর্চা করি, সংস্কৃত চর্চা করি, তাদের জীবনে রবীন্দ্রনাথ একটা অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে। তোমার জীবনে রবীন্দ্রনাথ যদি ব্যাখ্যা করে তোমার মতো করে। কবিতা শোনা যাচ্ছে? না মনে হয় কবিতা আমরা কি শুনতে পাচ্ছি? হ্যাঁ আমার কাছে আসলে কথাগুলো ক্লিয়ার আসছে না, কেটে কেটে আসছে, যার জন্য আমি বুঝতে পারছি না কি বললে। আমি বললাম যে যারা আমরা কবিতার চর্চা করি, আবৃত্তির চর্চা আমার করি, কথাগুলো একদম তাদের মানে এত কেটে যাচ্ছে, আমি কথাগুলো একেবারে সিনট্যাক্স, এটা নেটওয়ার্ক প্রবলেম বলেই মনে হচ্ছে। বুঝতে পারছি। একটু আমরা এর মাঝখানে তাহলে তানিয়ার কাছে যাই। তানিয়া তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি কিন্তু খুব ইকো হচ্ছে।
হ্যাঁ, যেটা বলছিলাম যে হ্যাঁ এবার আমাদের জীবনে রবীন্দ্রনাথ একটা বড় অংশ প্রভাব রয়েছে। তোমার জীবনে রবীন্দ্রনাথ তুমি কিভাবে দেখো ব্যাপারটা? তোমার জীবন রবীন্দ্রনাথ। আমার জীবনে রবীন্দ্রনাথ খুব বড় একটা জায়গা। আমার একটু সমস্ত বলো। কিছু, প্রত্যেক জিনিস, সমস্ত কিছু রবীন্দ্রনাথ খুব ভালো। আমার মনে হয় সত্যি জীবনই আমার মনে হয় একটা মানে বিশাল বড় একটা জায়গা নিয়ে থাকে। প্রত্যেকটা দুঃখ, প্রত্যেকটা আনন্দ ভালোভাবে ব্যাখ্যা করেন। মানে এত ভালো করে ওনার সাথে কারো তুলনা চলে না। ওনার অবদান আলাদাই। যুগে মানে উনি যুগের সাথে আগে চলছে। আমরা যেটা এখন উপলব্ধি করছি, এখন ভাবছি সেটা উনি অনেকদিন আগে হয়ে গেছে। একটা কবিতা উনি যেভাবে উপভোগ করেছেন জীবনটাকে, আমরা সেভাবে- তো আমার জীবনে রবীন্দ্রনাথের গুরুত্ব অনেক। বুঝতে পারছি। অঙ্কিতা বিশ্বাস লিখছে, তানিয়া আবার মাঠে বসে কবিতা শুনবো আহ, খবর থেকে। মাঠে বসে আমাদের কবিতা মাঠে শোনার কথা তানিয়া। জোনে বসে, যাদবপুরের গ্রিন জোনে এই কথাই বলছে ও। বাহ, হোক তাহলে এরকম কবিতার আড্ডা, কবিতার আসর। আচ্ছা তানিয়া, অমিতাভ হয়তো আসবে এখনই। অমিতদার অপেক্ষায় আমরা রইলাম। আমরা ওই তীর্থে টাকের মতো অপেক্ষা করবো অমিতদার জন্য। অমিত হয়তো এক্ষুনি চলে আসবে আমাদের মধ্যে। আমরা আশাই বাসের কাছা, সেই নেটওয়ার্কের সমস্যা মিটিয়ে আশা করি চলে আসবে। সেই আশাতেই রইলাম। তোমার কাছে আসি। সত্যজিৎ রায়ের কথা বলছিলে, হ্যাঁ, নিশ্চয়ই গোপীগাইন বাঘাবাইন দেখেছো, নিশ্চয়ই ভূতের রাজার নাম জানো। ধরো ভূতের রাজা তোমাকে যদি তিনটে বর দেয়, ভূতের রাজা হ্যাঁ। যদি তোমাকে তিনটে বর দেয়, তুমি কি কি তিনটে চাইবে? আমার প্রথম আমি যেন ওই জায়গা চেয়েছিল, ওটা সবাই চাই, একটু যাওয়া যায়, ঘুরতে হ্যাঁ। প্রচন্ড ভালো। আমি একরকম হুম। বলতে গেলে আমি ওটাই এরকম আমি ঘুরতে মানে পায়ের তলায় সরষে। হ্যাঁ, পায়ের পায়ের তলায় তলায়। সরষে। হ্যাঁ, তো ওটা লাগবে, আমার ঘুরতে তো ওটা লাগবেই। একটা অঙ্গ হুম। আমার ঘুরতে ওটা লাগবেই। আর তো সবাই যেন ভালো থাকে, যেন ঠিকঠাক ভাবে চলে। আমার যারা কাছের মানুষ বা খুব কষ্টে আছে, তারা যেন সবাই ঠিকঠাক থাকে। একটা মানে যেমন সব একটা অবস্থা চলছে, বা কেউ ভালো আছে নেই, কেউ খাচ্ছে, কেউ ঠিকঠাক না, এই যেন না থাকে। ইকুয়াল ব্যাপারটা যেন সব থাকে। এটা আর বিবাহের মধ্যে দুঃখ হচ্ছে আমার সব পারি, যা চাইবো তাই যেন, আর যা তাই যেন এই বিবাহ থেকে নেব, ইকুয়ালিটিটা নেব ভূতের রাজা থেকে। বুঝতে পারছি। অবিদ্যা, তুমি মাঝখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল নেটওয়ার্কের কারণে। আমরা আশাই বাসে চাষার মতো অপেক্ষা করেছিলাম। বলছিলাম না তানিয়া ঠিক ফিরে আসবে, আবার অবিদ্যা চলে এসেছে আমাদের মাঝে। অবিদ্যা, আমরা এখনই যেটা নিয়ে আলোচনা করছিলাম, ওই ভূতের রাজার বর, হঠাৎ করে দেখলে ভূতের রাজা তোমাকে তিনটে বর দিয়ে ফেললো, তুমি তিনটে বরে কি কি চাইবে? ভূতের ভূতের রাজা রাজার তিনটে যদি বরে। তিনটে বর দেয় কি কি চাইবো? হ্যাঁ। সেই তিনটে বর সেই তিনটে বর কি কি চাইবো? একদম গুপি বাঘা যা যা চেয়েছিল আমি ঠিক তাই তাই চাইবো। তো তাই তাই। একদম। ওদের ওদের হুম। ওদের গানের জায়গায় আমার একটা কবিতা হয়ে যাবে। কারণ আমি গানটা গাইতে পারি না। কারণ আমি যদি গানটা গাইতে যাই, একদম গুপির শুরুর সময়ের মতো অবস্থা হবে। তৃতীয় সুর আর ষষ্ঠ সুর, গুপি চললো বহুদূর। বুঝতে পারছি। সেই হয়ে যাবে, সেই হয়ে যাবে আমি যদি গান গাইতে যাই। সেজন্য আমার বিষয় যেহেতু ভালোবাসার বিষয়, মূলত কবিতা, শুধু কবিতা নয়, থিয়েটারও। তো হ্যাঁ। আমি এইগুলো নিয়েই থাকতে চাইবো আর কি। মানে আমি ওখানে গানের জায়গায় আমার যাবতীয় সাংস্কৃতিক কাজকর্মটা করতে চাইবো মন প্রাণ দিয়ে। বুঝতে পারছি। দেখতে দেখতে প্রায় আমরা 1 ঘন্টার চৌকাট পেরিয়ে গেছি। আর বেশিক্ষণ হয়তো আমরা বাড়াবো না। একটা তাহলে ওই তুমি যে কবিতার কথা বললে, তাহলে কবিতায় একটু ফিরে যাই। তাহলে কবিতায় যদি ফিরে যাই, ওই আমি আজকে বৃষ্টির দিনে আমি মেঘ বৃষ্টি ছেড়ে বেরোবো না কিছুতেই, ও, ইচ্ছে করছে না বেরোতে। এই জন্য বুঝতে আরেকটা পারছি। মেঘ বৃষ্টিরই কবিতা শোনাই। নিশ্চয়ই। তুমি কি কিছু, কবিতাটার নাম। তুমি কি কিছু বলেছিলে যখন এলো মেঘ, গোপন ভালোবাসার কথা কিংবা উদ্বেগ? তুমি কি কিছু দেখেছিলে যখন নামলো বৃষ্টি, প্রিয় কোনো মুখাবয়ব ঝাপসা হলো দৃষ্টি? তুমি কি কিছু শুনেছিলে ধারা থামার পর,
মল্লারের মন খারাপ, দরবারির জ্বর। তুমি কি কিছু ছুঁয়েছিলে সন্ধে নামার আগে? নিজের গ্রীবা পাপড়ি দুটি গভীর অনুরাগে। তুমি কি কিছু পেয়েছিলে মন পবন ঘ্রাণ, ধ্রুব তারার প্রাণ ছোঁয়া মারুবেহাগ গান? তুমি কি কিছু বুঝেছিলে বিরহের এই ভোরে মনের ভিতর আপনজন ভালোবাসায় ঘোরে? তুমি কি কিছু ভেবেছিলে সারাটি দিনমান অবগাহন মানে হলো আশিরনক স্নান? তুমি কি কিছু তুমি কি কিছু তুমি কি কিছু তবে দুঃখ দিনের বালুতটে খুশি ঝিনুক হবে? এই দুঃখের সময় আমরা একটু খুশি খুঁজছি, সেই খুশি ঝিনুক হিসেবেই সামনের যে কোনো মানুষকে আর কি দেখতে চাই, এবং সেইভাবেই যেন আমরা উতরে যাই এই জীবন সকলে মিলে, এরকম একটা ইচ্ছা। আরেকটি কবিতা শোনাই এই পর্বে। নিশ্চয়ই। আবর্তন কবিতাটি না, বরং শোনাই আষাঢ়ে গল্পের প্রস্তাবনা। সেই রাস্তায় তোমার সঙ্গে আমার হাঁটা হয়নি ইসাবেল্লা, যে রাস্তা আষাঢ়েও খটখটে থাকে। পাহাড় ও নদীর পাশ দিয়ে এসে যেন নিস্তব্ধ ডিসেম্বর, শূন্যতার বড়দিন। আসলে এ জন্মে তোমার সঙ্গে আমার দেখাই হলো না, আমারই আলস্যে। আমার টিনের চালে বৃষ্টির শব্দ, মেঘলা জানলায় আমি স্তব্ধ হয়ে বসে থাকি। আর তুমি হয়তো অলরিচের সঙ্গে লং ড্রাইভে বেরিয়ে যাও উইকেন্ড ট্যুরে। আমার পাড়ায় মাটি প্রতিমা, প্রতিমা ও মাটি মিশে যায় জলের ধারায়। আমার নদীর রং তোমার নদীর রং এক নয় ইসাবেলা, তাই আর দেখা করা হলো না হাঁটা বা সাঁতারে। আমার ভাঙা বাঁধের সাম্রাজ্যে এসে বাজে সমুদ্রের ডাক। ইসাবেল্লা, এরপর কি দেখা হবে কোনো জন্মে আষাঢ়ের কদম বনে পাশাপাশি ওঠার মুগ্ধতায়? বনলতা আর মোনালিসা তারই নিচে নাচবে গাইবে, আয় তবে সহচরী হাতে হাতে ধরতে। খুব ভালো, এরকম স্বপ্ন দেখি আর কি, একদম সারা নিশ্চয়ই। পৃথিবীর মানুষ এক হয়ে যাবে আনন্দে। স্বপ্নে কারণ এই কঞ্জুসি কেন? স্বপ্নটাই বাঁচিয়ে রাখবে। হ্যাঁ, কঠিন তো সময়ের সবকিছু আছেই আমাদের সঙ্গে, তাকে তো অতিক্রম করে যেতেই হবে আমাদের। আর আমরা বেসিক্যালি যারা নাটক, থিয়েটার বা কবিতার চর্চা করি বা শিল্পসংস্কৃতি চর্চা করি, তারা মূলত আবার কথা দিয়ে আর পাচ্ছি না কৌশিক, হ্যাঁ, আমি ওটাই শুনতে বলছিলাম পাচ্ছি যে না, এটাই হয়ে যাচ্ছে। আমরা মূলত স্বপ্নের বলো। ফেরিওয়ালা। হ্যাঁ, একেবারেই তাই, একেবারেই তাই। তো আমরা একেবারে শেষ পর্বে, শেষ দিকে চলে এসেছি। আমার ইতি টানার পালা। তানিয়া, তোমার কাছে যাব। কবিতা, আর কোনো কথা বাড়াবো না, কবিতা শুনবো। আমার একটা খুব প্রিয় একটা কবিতা আছে, কৃপণ, রবীন্দ্রনাথ ঠাকুর, তো সেটা করছি। নিশ্চয়ই। আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম্পূর্ণ লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। কি মনে করতেছিলেন কি কোন মহারাজ, আজ শুভ ভালো গেছিলেন তবে, আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে,
আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখি কৃতজ্ঞতা জড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। পড়ি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে পরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। অসম্ভব দর্শনের এক কবিতা। খুব ভালো কবিতা, ভীষণ ভালো কবিতা, খুব ভালো বললো তানি। খুব সুন্দর বলে সত্যি। কবিতা মানে একটু আগে এই প্রসঙ্গে যখন তুমি ছিলে না, তুমি কথা হচ্ছিল আমাদের জীবনে রবীন্দ্রনাথ, তোমার জীবনে রবীন্দ্রনাথ তুমি কিভাবে দেখো একটু যদি শেষ সময় দাঁড়িয়ে বলো আমার রবীন্দ্রনাথ। জীবনে রবীন্দ্রনাথ যদি বলো তাহলে বলবো আমার সবটা মিলেই রবীন্দ্রনাথ। কারণ আমি যে কোনো কাজ করতে গেলে তার কথা, তার বাণী আমার ভীষণ রকম ভেতরে একটা শক্তি হিসেবে কাজ করে। এবং আমার মনে হয় আমার সমস্তটাই, আমার আকাশ মাটি জল বায়ু সবটাই রবীন্দ্রনাথ। এবং যার জন্য রবীন্দ্রনাথকে ছেড়ে বা বাদ দিয়ে বা তাকে অতিক্রম করে কিছু আমরা ভাবতে পারি না বলে আমার মনে হয়। এবং এই কথাটা যদি তুমি আমাকে বলো তাহলে বরঞ্চ বলি একটা কবিতাই বলি রবীন্দ্রনাথকে নিয়ে আমার লেখা, সেটা দিয়েই বরঞ্চ আমার রবীন্দ্রনাথটা একটু কিছুটা বোঝা যাবে। তোমারই গানে তোমায় খুঁজি নিজের সাথে সাথে, রাত্রি আমার দিন হয়ে যায়, দিন থেকে যায় রাতে। বিজন বেলার নীরব ব্যথায় থমকে থাকে রাত, তুমি আমার পরাণ সখা প্রিয় রবীন্দ্রনাথ। শব্দে তুমি, বর্ণে তুমি, তুমি সুরে ছন্দে, তুমি আমার আলোক শিখা সকল ভালো মন্দে। তুমি আমার শুক্রবারের হাটের পদ্মা পার, তুমি আমার একলা বাউল যৌথ খামার। তুমি আমার ভাষার দিশা শিল্প তীর্থ তুমি, তুমি ফাগুন হাওয়া আবার শাওনের মৌসুমী। তুমি আমার রুদ্র বসেক মেঘের কারুকাজ, তুমি আমার কালের যাত্রা। হয়তো আবার নেটওয়ার্কের সমস্যা, যেটা চলতেই থাকে একেবারেই তাই। হয়তো আবার ফিরে আসবে, সেই অপেক্ষাতে আবার বসে থাকবো আমরা। তানিয়া তোমার কাছে একটু যাই। ধরো তানিয়া তোমাকে কোনো একদিন একটা নির্জন দ্বীপে একা থাকতে হলো, তুমি কি কি জিনিস সঙ্গে নিয়ে যাবে? আমি সঙ্গে নিয়ে যাব বলতে, যেহেতু এখন মানে গান শুনতে গেলেও আমার একটা মোবাইলের প্রয়োজন হবে বা কিছু মানে একটা গান শোনা যাবে এরকম কিছু একটা হলেই আমার চলবে, নেটওয়ার্ক না থাকলেও চলবে। মানে আমার গান কতগুলো প্রিয় গান, রবীন্দ্রসঙ্গীত বা আমার কতগুলো খুব পছন্দের গান যেগুলো, সেগুলো থাকলে আমার সাথে খুব ভালো, আমি সেটা নিয়ে কাটিয়ে দিতে পারবো। আর হচ্ছে আমি যেহেতু খেতে খুব ভালোবাসি, খাবার দাবার তো থাকতেই হবে। আর যদি নির্জন দ্বীপে থাকতে হয়, আমার পছন্দের মানুষ যদি আমার সাথে থাকে আমার খুব ভালো লাগে। বাহ, আবার অমিতদা চলে এসছে। অমিতদা কবিতাটা একটু আরেকবার শুনবো, মানে হঠাৎ করে মাঝখানে ছন্দপতন হলো। আসলে ওই কবিতার ওইটা ছন্দপতন হলো। তবে তাহলে আমি অন্য আরেকটা, রবীন্দ্রনাথকে নিয়ে আমার প্রচুর লেখা, মানে এবং আমার বুঝিয়ে বসে যা লিখি তার থেকে 22শে শ্রাবণের সময় আরো বেশি লেখা হয় যায়, এরকম হয়। তো আরেকটা শোনাই তাহলে আমার রবীন্দ্রনাথ ছোট্ট করে, তাহলে আমাদের ফিনিশ আপ করতেও সুবিধা হবে, আমরা শেষের দিকে চলে এসেছি। রবীন্দ্রনাথ আমার কাছে মাটির মতো, রবীন্দ্রনাথ আমার কাছে জল, যেমন তিনি ধারণ করেন আমার সকল, তেমনি ভিজান স্বর্গ মর্ত তল। রবীন্দ্রনাথ আমার কাছে অপার আকাশ, রবীন্দ্রনাথ সবুজ পাতার গান, তাঁরই নিচে আমার যত যাওয়া আসা, তাঁর আভাতেই চমক লাগা স্নান।
রবীন্দ্রনাথ আমার কাছে কৃতজ্ঞতা। রবীন্দ্রনাথ মস্ত চ্যালেঞ্জ যেন, তার হাতেই তো লায়েক আমার বাংলা ভাষা। ভাবনা তবু পরে এলাম কেন? রবীন্দ্রনাথ গোল্লা ছুটে আমার সাথী, রবীন্দ্রনাথ শান্তি আমার প্রাণে। তাকেই নিয়ে দিন কেটে যায়, রাত কেটে যায়, ভুবন আমার রবিবাবুর গানে। রবীন্দ্রনাথ আমায় কেবল দূরে পাঠান, রবীন্দ্রনাথ ভীষণ কাছে টানেন। আমি হয়তো জানি না হায় নিজের খবর, রবি ঠাকুর তারও বেশি জানে। একদমই অসাধারণ সুন্দর। সাধারণ এবং লেখা। আমাদের অসাধারণ লেখা এবং অসাধারণ পাঠ তার সাথে। এবার আরেকটা জিনিস, এটা একটি মেয়ের জায়গা থেকে লেখা, বুঝলে? হুম 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 হুম। সেইটা একটু শোনাই। পরাণ সখা বলে একটি লেখা আছে আমার, ওটা এখন হাতের কাছে পাচ্ছি না। পরাণ সখা 2 শোনাই, সেটা আমি এটি সাধারণভাবেই এটা বলা যাবে। বৃষ্টির অর্কেস্ট্রে, বৃষ্টি আসছে অবশ্য, বৃষ্টির অর্কেস্ট্রা বাজছে বৈশাখী রাতের মত্ত জানলায়, যেন কেউ ডেকে ডেকে মনে করিয়ে দিচ্ছে ফিরে এলো প্রিয় দিনটা। মন গুনগুনিয়ে উঠছে, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। তুমি যার জন্যই লিখে থাকো, তোমার জন্যই আমরা গেয়ে উঠি, তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। তোমার হাতেই আমাদের সহজ পাঠ, তোমার কলমেই আমাদের শেষের কবিতা। তুমি আমাদের মাটি, জল, আলো, আকাশ, বাতাস চিরদিন। আমাদের কবিতা তুমি, ছোট গল্প তুমি, তুমি আমাদের অনন্তের গান, দিগন্তের নাচ। তুমি আমাদের প্রবন্ধে, উপন্যাসে, নাটকে অসীমের ধাঁচ। তুমি আমাদের অন্য ছবি, প্রিয় ঠাকুর রবি। চিরসখা হে, ছেড়ো না, ছেড়ো না মোরে। মুহূর্তের রং যাই হোক, তুমি আমাদের সদা সঙ্গী, প্রশ্বাসের বিশ্বাস, বন্ধু প্রিয়তম। তুমি তো পরাণ সখা, আর যাই ছাড়তে হোক, শেষ নিঃশ্বাস অবধি তোমায় ছাড়তে পারবো না। সত্যি কথা, আমরা ছাড়তে পারবো না আমাদের রবীন্দ্রনাথকে। আমাদের জীবনে ঠাকুর বলতে একমাত্র রবি ঠাকুরই আছে। ঠাকুর বলতে যাকে বুঝি, একেবারে ছোটবেলায় সহজ পাঠ থেকে শুরু করে বৃদ্ধ বয়সে ঘৃতবিতান সঞ্চয়টা সব নিয়ে আমাদের যাপন। তো আজকে আমরা রবি ঠাকুরের কথা দিয়েই, হ্যাঁ বলো। আবার হ্যাঁ কথা বলছি, আসছে না, আবার আটকে যাচ্ছে ছবি আমার। একটা পদক্ষেপে রবীন্দ্রনাথ রয়ে গেছেন। প্রতিটা একদম একদম। চলা রবীন্দ্রনাথ একটা গাইড, একজন গাইড, একজন। আমাদের শয়নে স্বপনে সবসময় রবীন্দ্রনাথ আছে, থাকবেন, এবং রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের যাপন। একেবারে শেষ পর্যায়ে তানিয়ার কাছে যে প্রশ্নটা নিয়ে গেছিলাম সেটা নিয়েই যাব, তারপরে একটা কবিতা শুনে শেষ করবো। অবিদ্যা, আমরা একটু আগে তুমি যখন ছিলে না তখন আমরা কি করবো খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ করে মনের কথা উজাড় করে দেওয়ার জন্য প্রশ্ন উত্তর খেলা খেলছিলাম। ধরো একটা নির্জন দ্বীপে যদি যেতে হয় তোমাকে, তাহলে তুমি কি কি 3টে জিনিস নিয়ে যাবে? নির্জন দ্বীপে যদি তোমাকে যেতে হয় একদিনের জন্য, একটা নির্জন দ্বীপে একা কাটাতে হবে তোমাকে সঙ্গে। আবার কেটে গেল হয়তো। আহ, আবার আমরা, কেটে গেল। হ্যাঁ, দারুণ একটা খেলা চলছে, লুকোচুরির খেলা চলছে না? হঠাৎ করে বৃষ্টি যখন এখন হঠাৎ করে আসছে, আমি খুঁজে পাচ্ছি হ্যাঁ, না কখন বৃষ্টি আসছে। এই বৃষ্টি এলো, আবার বৃষ্টি নেই। আমি খুঁজে পাচ্ছি না এই বৃষ্টি এলো, আমি বৃষ্টিকে ধরতে পারছি না, ছুতে পারছি না। মানে চেষ্টা করছি বৃষ্টি আসবে হয়তো, বৃষ্টিকে দেখতে পাচ্ছি না। ঠিক সেইভাবে আমাদের সাথে অমিতদা লুকোচুরি খেলছিল একটু আগেই, আবার চলে এসছে অমিতদা। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে নেটওয়ার্ক আমাকে প্রচন্ড রকম নেটওয়ার্ক আর কি, একেবারে ইংলিশ ওয়েদার হয়ে রয়েছে। এই যা বৃষ্টি একদম। আসছে যাচ্ছে মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা একেবারে শেষ পর্যায়ে শেষ করবো অনুষ্ঠান। যেটা বলছিলাম সেটা হ্যাঁ, একটু, একেবারে। নির্জন দ্বীপে তোমাকে যদি যেতে বলা হয় তাহলে তুমি কোন 3টে জিনিস নিয়ে যাবে সঙ্গে, একেবারে রাখবেই 3টে জিনিস? বুঝতে পারছি না কথাটা, বুঝতে পারলাম না।
তোমাকে যদি একদিনের জন্য কোনো নির্জন দ্বীপে যেতে বলা হয়, তাহলে তুমি কোন তিনটে জিনিস তোমার সঙ্গে রাখবেই? কোন তিনটে জিনিস রাখবোই? হুম। আচ্ছা, তাহলে তাহলে আমি অবশ্যই রাখবো গীতবিতান প্রথম, হুম। দ্বিতীয় একটা খাওয়ার জলের বোতল, হুম। আর তৃতীয় আমি নিজেকে রাখবো, নিজের মনটা, নিজের সঙ্গে। যাতে ওই দুটো নিয়ে আমি কাটিয়ে দিতে পারি। একদম, আমার আমিটাকে সঙ্গে রাখা। ঠিক আছে, আজকের মতো শেষ করব। তানিয়া, তোমার একটা কবিতা দিয়ে আজকে শেষ করবো, আজকে সন্ধ্যাটা ইতি টানবো না, তোমার তাই কবিতা হোক। দিয়ে। তানিয়া, তোমার আমার একটা কবিতা। আমার কবিতা নেই সেরকম বলতে গেলে, মানে আমার কবিতা হ্যাঁ, লেখা নেই। ঠিক আছে, তো তাহলে তুমি তোমার। রবীন্দ্রনাথের শেষের কবিতাটা বলছি। তাই হোক। তা শেষের কবিতা কি একদম পুরোটা বলবে? না না, পুরোটা না, পুরোটা না। বন্যার যে লেখা, অমিতকে শেষ যে কবিতার যেটা লেখাটা, যেটা মানে শেষ চিঠিটা। চিঠিটা, আমি বলছি শেষ চিঠির শেষ যে কবিতাটি, কালের যাত্রার ধ্বনি, পুরোটা বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে নেটওয়ার্ক আমার, আসলে কেন তোমাকে প্রশ্নটা করলাম, নেটওয়ার্কটা প্রচন্ড ঝামেলা করছে বলে মেলাতে পারবো না, নইলে দুজনে মিলে করতে পারতাম একটা একটা করে প্যারা। চলো তুমি করো। আচ্ছা। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অদৃশ্য মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। চিনিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনদিন পূর্ণহীন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্র বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো, কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে প্রভু নাম হারা স্বপ্নের মূর্তি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাইতেছি কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষ্ণার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে জামর ধুলির ধন, জামর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। হার তার না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ, কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিতে আমাকে। শুক্ল পক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্ত খানি, যে পারে সাজাতে অর্ধ কৃষ্ণ পক্ষ রাতে। যে আমারে দেখি পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ সব মিলাই সকলই, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার তোমারে যা দিয়েছি তার, হেথা মোর দিনে করুণ দিলে দান,
করিয়া করে পান ওগো তুমি হে ঐশ্বর্যবান তোমারই যা দিয়েছি তোমারই দান ঋণী যত করেছো আমায় হে বন্ধু আমাদেরও বিদায়ের পালা এসে গেছে। আমাদের হয়তো শেষ কার্টেনটা পড়ে যাবে এবারে। আমাদের মঞ্চে শেষ বলার পালা, কার্টেন কলে রাখবো এবারে আমাদেরকে। আর অবিদ্যা, শেষটা খুব ভালো লাগলো তুমি যখন সঙ্গ দিলে। তো খুব ইচ্ছে রইলো এরকম একটা দিন, কোন একটা দিন একসঙ্গে আমরা এরকম সঙ্গ দিয়ে কবিতাকে যাপন করতে পারি, আমরা কবিতায় যাপন করতে পারি। তাহলে এবারে আমাদের ইতি টানার পালা। আমার খুব ইচ্ছে রইলো অমিতদার সাথে কোনোদিন কর্ণকুন্তি সংবাদটা করবার। বাহ, খুব ভালো, খুব ভালো প্রস্তাব। আবার হবে পরবর্তীকালে। আজকে নেটওয়ার্ক এত ভোগাচ্ছে, মানে আমি তোমাদের কথা, তোমাদের আমার এখানে আমি যে দেখছি, আমি তোমাদের ছবি স্টিল দেখছি, তোমাদের কথাগুলো আটকে আটকে যাচ্ছে, যার ফলে আমি প্রপারলি ইন্টারেক্ট করতে পারছি না। আমরা এখানেই আজকে বরঞ্চ শেষ করি। আগামী দিনে আবার একবার আড্ডায় একত্রিত হওয়া যাবে। আজকে এখানে শেষ করব, ইতি টানবো। আমাদের তো বাই তুললেই হলো, কারণ আমাদের তো উঠলো বাই তো লাইভে যাই, কোনো অসুবিধা নাই। আবার উঠলো ভাই তো আরেকদিন চলে আসুন লাইভে। আজকের মতো টাটা, শুভরাত্রি, ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। কবিতায় বাস করি, সংস্কৃতি বাঁচিয়ে রাখি, সংস্কৃতি সংক্রামিত হোক, অন্য কিছু নয়, সংস্কৃতি সংক্রামিত হোক। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন। তানিয়া টাটা, অমিতদা টাটা। সবাইকে টাটা। খুব সুন্দর কাটলো আজকে, এটা খুবই সুন্দর। টাটা। আবার